এই মহাস্তের বলেছিলাম যে ঘিয়ের মতো দেখতে, দেখছেন? মহুয়া ফল থেকে তৈরি। এটা ঠিক 4 থেকে 5 দিন সব ছাত্ররা ছাত্রীরা বেরিয়ে যায় যখন, আমরা ক্লাসে দেখাই না কোনোদিন, তাহলে দেখালে বলবো যে জিনিসগুলো বিক্রির জন্য করছে। আগে আমরা সব হাতগুলো দেখিয়ে করে দেওয়া, কিছু কিছু করাবে, আমি করাবো না, আমি করাই না। এটাতে পা ফাটা আর যাদের বিশেষ করে ব্লাড গ্রুপ এ, তাদের শুধু দিনে একবার কি দুবার বুড়ো আঙুলের লোকে দুটো পায় মুখে দুবার করে দিয়ে রাখে, আর কিছু না। কত এই যে পা ফাটার যে ক্রিম গুলো তৈরি হয় এইটা থেকে 10 গ্রাম, আর এটা 100 গ্রাম, আর এগুলো নষ্ট হবে না, এটাকে চলে যাবে। এই একটা জিনিস আছে, এটা হচ্ছে করঞ্জা গাছের বীজের তেল। করঞ্জা, করঞ্জা তেল হয়, তেল ওই ভেজাল দেওয়া হয়, সর্ষের তেল, বাদাম তেল, তিল তেল সঙ্গে ভাজাই দেওয়া হয়। এইটা হচ্ছে শরীরটাকে ঠিক করার জন্য। সেদিন বলেছিলাম তুলো করে নাবিতে দেবো, তুলো করে নাবিতে দেবো, করঞ্জা তেলটা ভালো করে। কারণ এইটা 100 গ্রাম দাম 100 টাকা, এটা 100 গ্রাম দাম 7 টাকা। ক্লিয়ার হলো? কেন বললাম নিচে হয়ে গেছে, এর থেকেও দামি পেয়ে যাচ্ছে, 400 টাকা আছে। আমি তো সেটা বলি যে এইটাই ভালো হবে, করঞ্জা তেল। এই গোল করে পঞ্চপল্লীতে তুলো পাওয়া যায়, ডুবে নাভির মধ্যে দিয়ে রাখে, 15 ঘন্টা পরেই দেখা যাবে শুকনো হয়ে গেছে, যে তুলো হয়ে গেছে, আর একটু জল তেল নেই, তাহলে নাভি টেনে দেবে। এটা হচ্ছে যেহেতু আমাদের সূক্ষ্ম শরীরে শ্বাস প্রশ্বাস নাভি, নাভি দ্বারা হয়, সেই নাভি দ্বারা হয় বলে এটাকে নাভিতে সবসময় তার রক্তটাকে ঠিক রাখা হবে। এবং শরীর থেকে ওইখানে সূক্ষ্ম শরীরের যে ওয়েট গুলো, সেই ওয়েট গুলো তৈলাক্ত করে রাখে। আর এটা দিলে ঠান্ডা লাগা, স্কিন প্রবলেম, যে কোনো স্কিন প্রবলেম, ঘা থেকে আরম্ভ করে এগুলো হবে না। ঘা, চিড়ি, ঘামাচি, বুঝে গেল লাগানো দেখে তাহলে ওই ফার্মাকোপিয়া পড়াতে হবে। এইটা আর একটা, ওই যেহেতু দাঁত ভালো থাকে কিসে, দাঁত এক্সট্রা ফ্লোরাইড যাতে আছে, যেটা সব টুথপেস্টে দেখবেন যে এক্সট্রা ফ্লোরাইড, এক্সট্রা ফ্লোরাইড মূলত কেন একমাত্র শুধু জেল থেকে তৈরি হয়। এই জেলটা কি, জেল মানে গরু, মোষ আর শুয়োরের চর্বি, এই যত পেস্ট আছে সব এটা দিচ্ছে। সবাই যারা পিওরলি ভেজিটেরিয়ান বলে করছে, তথাকথিত নামী যারা আশ্রম গুলোতে, তারাও পর্যন্ত এই জেল সিস্টেম ব্যবহার করে। কারণ আমাকে তো মার্কেটটা ঢুকতে হবে। তাহলে এখন তো মঙ্গল পাণ্ডে মারা গেছে 1856 সালে সিপাহী বিদ্রোহের সময়, যে বন্দুকের যে টোটা গুলিগুলো, সেগুলো কভার করা থাকলো গরুর চর্বি দিয়ে, সেটাকে দাগ দিয়ে ছিটতে হচ্ছে।
ও বলে আমি হিন্দু ব্রাহ্মণের থেকে আমি বলবো এই নিয়ে ইয়ে হলো, সেই যে মঙ্গলবারটাকে ফাঁকি দেওয়া হলো, যাতে এরকম আর কেউ না করে। এখন মঙ্গলবারদের হয়ে গেছে, সকালবেলা উঠে আমরা হিন্দু, ব্রাহ্মণ, আশ্রম সব দেখছি। এই আমি জীবনে কোনোদিন মানিনি, কোনো প্লেস কখনো ব্যবহার করি। আমাদের এখানে যে হাঁসগুলো তৈরি হয় তার তো ছাট বেরোয়, ছাটের তো ছাট বেরোয়, মেশিনে সবাই পাউডার করে, সেগুলোকে পোড়ানো হয়। পোড়ানো হয়, এর মধ্যে মাটি ফল আছে, হোগলা পাতা আছে, সুপুরি আছে, লবঙ্গ আছে, সব এটাকে শুকনো ভেজে এর মধ্যে ড্রাই করে দিয়ে দেওয়া। এটা যে কোনো দাঁতের থেকে সবচেয়ে অসুবিধা যেটা, দাঁত নিয়ে আমার চিন্তা নেই, চিন্তা হচ্ছে এক্সট্রা ফ্লোরাইড দাঁতটাকে ভালো রাখে নিঃসন্দেহ, কিন্তু হাড়ের 12টা বাজিয়ে দেয়। আর্থারাইটিস থেকে আরম্ভ করে আমাদের যে 64 রকমের বাত আছে সেগুলো হয়। খুব বেশি দিন, কয়েক জেনারেশন বাদ ব্যবহার করলে এটা আমাদের অস্টিওপোরোসিস হয়। অস্টিওপোরোসিস মানে হাড়ে গুণ ধরে যায়। হাড়ের ছবি আমি পরে আপনাদের দেখাবো শেষের দিকে। হাড়ের ছবি, পায়ের হাড়ে হাতির ছবি দেখবেন সব আছে, যেন জালি জালি দিয়ে তৈরি। তার মানে ভিতরে সমস্ত হাড়ের মজ্জাগুলো খেয়ে গেছে। এবার কোনো একটু ধাক্কা লাগলো বা একটু পড়ে গেলে সঙ্গে সঙ্গে দু টুকরো হয়ে গেল। সেখানে এই বললাম তো ইয়েগুলো ক্যামেরা চলুক, আমাকে জিনিসপত্র না দিলে এসে নির্ধারিত শিল্পীর পরিবর্তে আমি ক্লাস নিতে এসেছি, নাহলে আসতামই না আজকে। প্রদীপকে বলুন যে স্যার কি বলেছিল। তা ওইটা তা আমি এমনি মাঝি, তাছাড়া আমার দাঁতের কিছু প্রবলেম আছে, কারণ ক্রিকেট খেলাকালীন কলকাতা ফার্স্ট ডিভিশনে তখন তো আমরা হেলমেট পরে খেলতাম না, তা একদম পুরো এসে আমার মুখের উপর লাগে বলটা, আছে ফার্স্ট বল। সে ফার্স্ট বল কি করেছে তার নামটাও মনে আছে, শেখর সাঁতরা, সেটা স্পোর্টিং ইউনিয়ন সে করেছিল। আর ইস্ট বেঙ্গলের সঙ্গে মহামেডানের খেলা, সামনে শর্ট স্কোয়ার লেগ হচ্ছে যে আমি ব্যাট করছি, ধরুন আমি ব্যাট করছি আর ঠিক সামনে এখানে দাঁড়িয়ে এমনি করে দাঁড়িয়ে আছে, সুতরাং বাদিকে যখন আমি মারবো সেটা হচ্ছে জোরে লাগবে কাছাকাছি। সুতরাং দেখবেন ওরা হেলমেট পরে, গার্ড পরে, পিঠে প্যাড পরে, সাইডে প্যাড পরে এরকম করে দাঁড়িয়ে থাকে। আর তখনকার দিনে একবারে শুধু এমনি মাথায় একটা এমনি টুপি পরে দাঁড়িয়ে থাকলো একনাথ সরকার। সেই জন্য টনি লুইস ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন তখন, সে টনি লুইস একনাথ সরকারের একটা নাম দিয়েছিলেন, নামটা খুব সুন্দর, মিস্টার শয়তান। কেন ওইখানে দাঁড়িয়ে থাকে 3টে থেকে 4টে ক্র্যাশ ওর উপরে, যত জোরেই মারুক না কেন ও ধরে নিত। তা কোনো জায়গায় খেলা শেখেনি, উনি মালিক ছেলে ছিল বোম্বেতে, যে মাঠ পরিষ্কার করতো ঘাট শাস্ত্র তার ছেলে। ও মাঠে থাকতে হলো, ব্যাটসম্যান মারতো, ও বাউন্ডারি থেকে বলগুলো থ্রো করে পাঠিয়ে দিত, এই করে করে ও খেলা শিখে গেল। তা যেমন ভালো ব্যাট করতো সেরকম বল করতো। যাই হোক, পরবর্তীকালে যেহেতু খুব গরিব ঘরের ছেলে তাকে বাদ দেওয়া হলো, কারণ আমাদের শুধু মানে রাজ্যের না, ভারতের কথা ছেড়েই দিন, এমনকি ডিস্ট্রিক্টের খেলায় পর্যন্ত
দেওয়া হয় এবং চাওয়া হয়, বুঝে নেবেন। সুতরাং ওইটা যদি দিতে পারেন ভালো, আপনি চান্স পেলেন, না হলে পেলেন না। এটা আজকে না, আমরা যখন খেলতাম তখনকার দিন থেকে এটা তৈরি হয়েছিল। এবং ক্রিকেটটা, ব্যাটিংটা খুব ভালো করতাম বলে তা ভাষ্যকার এবং ক্রীড়া সাংবাদিক অজয় বসু বলেছিলেন যে গাভাস্কারের সঙ্গে ওপেন করার জন্য একটা ধীর প্লেয়ারকে দেবো, যে সে যদি কোনোদিন বলে যে আজকে আমি আউট হব না, তাও সাধ্য নিয়েও তাকে আউট করা। তা পরবর্তীকালে সেই শিকার আমিও হয়েছি। এবং পশ্চিমবঙ্গের খেলা তো দূরের কথা, ডিস্ট্রিক্টের খেলায় একটা ডিস্ট্রিক্টের আমাকে ক্যাপ্টেন করে দেওয়া হলো, ডিস্ট্রিক্টটা করে দেওয়া হলো। এবং করে দিয়ে আমি দুটো খেলা খেলালাম হুগলির বিরুদ্ধে। পরবর্তীকালে খেলার সময় মাঠে গিয়ে দেখলাম আমার নাম আছে 12 ম্যান, ক্যাপ্টেন ওপেনার, তার নাম আছে 12-এ। যদি ফিল্ডিং করতে করতে অসুস্থ হয়ে গিয়ে ফিল্ডিং করতে হবে, আবার একেবারে ফার্স্ট স্লিপে ফিল্ডিং করতাম খুব সামনে দাঁড়িয়ে, দিয়ে দিল। তা অনেক সময় অনেকে বাইরে ঠান্ডা থাকে, ভিতরে গরম থাকে, কেউ বাইরে গরম থাকে, ভিতরে ঠান্ডা থাকে। তা আমার আবার উল্টো ছিল, উল্টো ছিল। সেদিন আমাদের কোচ আমাকে বলছেন যে এই তুমি দ্বিতীয় দুটো ফেলে যাচ্ছ, স্পাই হাতের গ্লাভস মাঠে রেখে দিলেন, মাঠের কোণে। তখন বলছে এগুলো রেখে যাচ্ছে কেন? আমি বলে একটু শুকোক। বলে তুমি তো খেলোই নি, এগুলো শুকোবে কি করে? মাঠে নামলে তো শুকোবে। তা আমার সামনে কোচ এসে পিঠে হাত দিয়ে বললেন, আমি সবচেয়ে ছোট, ছোট বললেন যে এবার একটা দায় পড়ে একটা জিনিস করতে হয়েছে, সেটা আমরা হেরে গেছিলাম, দায় পড়ে করতে হয়েছে এটা। আমি একটাও কথা বলিনি। তা কোচ সামনে ছিল যখন, আমি তো কাগজ পায়ে হাত দিয়ে প্রণাম নিষেধ করেছিলেন, আমি হাত জোর করে নিচু হয়ে প্রণাম করলাম, মাঠে হাত দিয়ে প্রণাম করলাম। সবাই বলছেন এই মাঠে হাত, হেরেছে মাঠে হাত দিয়ে প্রণাম করছে কেন? এমনি ইচ্ছা হলো। মানে সেই দিনে যে আমি মাঠ ছেড়েছি আর আমি মাঠে যাইনি। ওই অবস্থায় অজয় বসু বলেছিলেন গাভাস্কারের সঙ্গে ওপেন করবে। তারপর আমার বাড়িতে অনেকে এসছে, একটা গো থাকতে হবে, ওইটা করলে আবার পড়াশোনাই করলাম, সেখান থেকে আবার দিল্লি চলে গেলাম, দিল্লিতে সেই একই ব্যবস্থা। সব জায়গায় আছে যে রবীন্দ্রনাথের একটা কবিতা আছে, হেটা নয় হোতা নয় অন্য কোথাও, যে যাও কিন্তু কাউ সম্বন্ধে কিছু বলো না, যেটা আমার জীবনে আছে সেটা হবে। এটা কি একটা সিনেমা ছিল যেন, হিন্দি সিনেমা, লালু বুলু সিনেমা হিন্দি হয়েছিল। একজন খোড়া আর একজন কানা, দোস্তি। এই দোস্তি, তাতে একটা গান ছিল রফির, কাহে মনুয়া দুঃখ की চিন্তা क्यों सताते हो, वो तो अपना साथी है। দুঃখকে দুঃখ বলে তো লাভ নেই, এনজয় করো, দুঃখ না ঠিক আছে, যে এসছে তাকে সম্বর্ধনা করো, যে গেছে ভুলে যাও। তা আমরা মুখে বলি যে ভুলে যাওয়া। আমাদের এক সিনিয়র কোচ আমাকে বলেছিলেন, আরে তুমি তো এখন হাওয়া গেছে, এখন কলকাতায় আছো, যাদবপুরে পড়াচ্ছ, তা তুমি মাঠে তুমি তো কার্ড পাও, গেস্ট কার্ড পাও। তা আমি গত বছর ইডেনে গেছিলাম, তা ইডেনে যিনি রেফারি সেক্রেটারি, তা আমি বলে একটু মাঠটা দেখবো।
তা বললেন যে আমাকে জিজ্ঞেস করছেন স্যার মাঠটা দেখবেন কেন? আমি বললাম ৭৮ সাল থেকে আমি মাঠটা দেখিনি। ৭৮ সাল থেকে আমি মাঠটা দেখিনি। তাই আমি মাঠে বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকলাম, ছিল আমার সঙ্গে রনও গেছিল, ম্যাডামও গেল। তাই আমি বললাম এত ছোট করে দিয়েছি, আমাদের সময় তো এত ছোট ছিল না। এখন ইয়েতে একটা ওয়ান ডে প্রোগ্রাম হয়, গত বছর সে জোর জবরদস্তি করে নিয়ে গেছিল রেফারি সেক্রেটারি। এই বছর ৬ই সেপ্টেম্বর ওখানে একটা অনুষ্ঠান আছে এবং ওরা সমস্ত কিছু আমাদের ফ্রি দিয়েছে। খালি কালকে ফোন করে বলছেন স্যার আপনি অবশ্যই একবার আসবেন। কেন আমি তো কোথাও যাই না, আমাদের স্টল হলেও আমি যাই না, খালি বইমেলা ছাড়া। তা বললে স্যার আপনি কিন্তু আসবেন, না হলে আমি কিন্তু ধরে নিয়ে আসবো আপনাকে। আমি বললাম আমি চেষ্টা করবো যাওয়ার। যাই হোক, আর প্রদীপ কোথায় গেল? এই এই ছেড়ে দাও, ছেড়ো, আটকে রাখো, আটকে দাও, আটকে দাও, আটকে দাও। এর বাটিগুলো কি হলো? শালপাতা, শালপাতার বাটিগুলো, প্রতি বললো শালপাতার বাটি আছে দিচ্ছি, আমি তো বসে আছি। ধরেছি আরে আমার ক্লাসের আগে আমি একটা জিনিস দেখাবো বলে আমি থার্মোকলের বাটি কিনে নিয়ে এসলাম, কার মুড়ি বাদাম খাতে ইচ্ছা করে সব নিয়ে শেষ করে দিয়েছে 50টা। এই গত সপ্তাহে নিয়ে এসছি, নিখোঁজ, আপনাদের জন্য নিয়ে এসেছিলাম। হ্যাঁ, বা কার কি প্রয়োজনে লাগিয়েছে সেটা। ঋষি মোদী একটা কথা বলেছিলেন, ছেলে দুটো স্কেল কিনেছে। আমি বসে আছি তোমার জন্য। কেউ কেউ গ্যারাফাই করেছে, সবার হাতে একটা করে দাও। খাওয়া দেওয়া হবে না কিন্তু, আগেই বলে দেওয়া হচ্ছে। থার্মোকলের বড় বাটি হলে সুবিধা হয়। হয়ে গেছে, দাঁড়াও, এখন নিয়ে যাও না, এইটা খোলো, প্রত্যেকে 1 চামচ করে দাও, বাঁ হাতে 1 চামচ করে দাও। ও চামচটা তুলতে যাওয়ার একটু আগে নিচ থেকে ওটাকে যখন ওঠানো হলো চামচ ছিল, আমি খুলে দেখলাম এই উপরে এসে থাকলো, যখন চামচ হাওয়া হয়ে গেল। তাই কেন এর মধ্যে ছোট যে চামচ থাকে সেগুলো কোথায় গেল? আমি তো দেখলাম। হ্যাঁ,
সামনেই দোকান আছে অনেক। বলে দিলেন হচ্ছে, বুঝেছেন? আমি এটা ব্রাশ দিয়েই মাজি। আমি করেছি। এগুলো নিয়ে চলে যাও। হ্যাঁ, এইটা নয় নিচে দিলে আমি নিচ থেকে নিয়ে এসছি, আবার আমাকে আমার নামে বিল করে দেবে এখন। হ্যাঁ, আচ্ছা এটা নিয়ে নেওয়া হয়েছে। এইটায় এর সঙ্গে আমাদের একটা হাট ইয়েতে শতকর্মে আয়ুর্বেদে যেমন পঞ্চকর্ম আছে, আমাদের শতকর্ম আছে যোগে। আয়ুর্বেদে পঞ্চকর্মের মধ্যে ত্রাটকটা নেই, আমাদের ত্রাটক আছে। বস্তি নেতি ধৌতি ত্রাটক কপালভাতি, এগুলো সমস্ত কিছু নৌলকি। এই নৌলকি অর্থাৎ পেটের রেকটাস বাস্ত্রটাকে বের করা, পেটটাকে টেনে দমটা ইয়ে করে ছেড়ে দিয়ে রেকটাস বাস্ত্রটা দেখবে না ইয়েতে প্রাণায়ামের ইতে রয়ে গেছে মুদ্রার ক্ষেত্রে, তা ওটা একটা রডের মতো বেরোবে। এইবার সেটাকে ক্লক ওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ যেদিকে ফিরবেন সেদিকেও ঘুরে যাবে, পেটে বিন্দু মাত্র চর্বি জমবে না। কত সহজ সহজ পন্থা এই করঞ্জা তেলটা দেওয়া আর ওইটা করা। তার সঙ্গে যদি দেখা যায় যে পেটে বা অ্যাবডোমেন বা লোহার অ্যাবডোমেন বেশি চর্বি জমবে, সেটা ইয়ে আছে, বস্তিক্রিয়া আছে, বিভিন্ন হার্বসের দেওয়া, সেগুলো হচ্ছে যেটা আমাদের নার্সিং হোমে হতো, বিভিন্ন ব্লাডের উপর গ্রুপের উপর সেই ইয়েটা দিয়ে দেওয়া হয়। তাতে হয় কি, লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইনে ও মিউকাস গুলোকে বের করে দেয়। মিউকাস তো দু ধরনের আছে, ব্যাড মিউকাস আছে, গুড ব্যাড মিউকাস আছে। আমরা যখন কোনো ওষুধ খাচ্ছি তখন ও দেখছে না কে গন্ডগোল করেছে কে করেনি, রাস্তায় গন্ডগোল হচ্ছে লাঠিচার্জ করো, রাস্তা ফাঁকা করে দাও, যে তুমি করনি এক্ষুনি তুমি এখানে বাস থেকে নামলে ওটা শুনবে না ওরা। তাই এটা যখন করে দেওয়া হলো, তা সেটা ওই ক্রিয়া করলে যখনই মিউকাস
প্রায় 50% বেরিয়ে গেল। মিউকাস ছাড়া একটা মানুষ বেঁচে থাকতে পারবে না। লার্জ ইন্টেস্টাইন এবং স্মল ইন্টেস্টাইন, এখানে যখন আবার মিউকাস দরকার, ও চর্বি থেকে মিউকাসটা তৈরি করে নিচ্ছে। তাহলে দেহের চর্বিগুলো ও ও তো নিজে বাঁচার জন্য, দেহটাকে বাঁচাবার জন্য করে নিচ্ছে। তা এগুলো নিয়ে আমাদের মেডিকেল সব বিভিন্ন জোকস তৈরি হয়। একদিন হোস্টেলে খাওয়ার, আমি তো খেতাম না, একদিন একটা ছাত্র এসে যাচ্ছে, দেখে অন্যদিকে তাকিয়েছে, আমি বললাম কে হুয়া হ্যায়? বলে 48 ফিট। আপনারা বুঝলেন কিছু? আমি জিজ্ঞেস করলাম যে কে হুয়া হ্যায়? দেখলাম উদ্ভ্রান্তর মধ্যে রাত্রিবেলা খেয়ে দিয়ে আসছে, তাই বললাম কে হুয়া? বলে 48 ফিট। আপনারা বুঝতে পারলেন না? এটা হচ্ছে মাউথ, আমাদের মুখ থেকে রেকটাম পর্যন্ত ছেলেদের মুখ, স্টমাক, ওখান থেকে স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন হচ্ছে ছেলেদের 48 ফুট। এটাকে দিয়ে ভিতর থেকে বের করলে 48 ফুট হবে, আর মেয়েদের 46 ফুট। তা সেই রাত্রিরে যা খাইয়েছে, ও খালি একটা কথা বলে চলে গেল, সবাই মিলে হেসে উঠলো, বললো 48 ফিট। মানে কিছু ঝাল টাল বেশি দিয়েছে বোধহয়, মানে মুখ থেকে একেবারে শেষ পর্যন্ত জ্বালা করছে। এটা অন্যভাবে বলে দেওয়া যেত, যেহেতু মেডিকেলের, ওই বললো 48 ফিট বলে বেরিয়ে চলে গেল। আমরা ছোট ছোট ইয়ে করে সব অ্যানাটমি, ফিজিওলজি এইগুলো দিয়ে জোকস তৈরি করা হতো। যাই হোক, তা এখানে আমাদের শঠকর্মের বইতে দেখবেন নিষ্ঠাবন ধৌতি। নিষ্ঠাবন ধৌতি, নিষ্ঠাবন ধৌতি কিরকম? যে আমাদের যে স্যালাইভা গুলো থাকে, সেই স্যালাইভা যত বেশি বেরোবে তত আমাদের হজম তৈরি হবে। কেন? স্যালাইভার মধ্যে যেটা আমাদের ভিটামিন সি, যেটাকে আমরা টায়ালুইড জুস বলছি, সেই টায়ালুইড জুসটা হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। এই অ্যাসকর্বিক অ্যাসিডটা যেটা, সেইটা করে ক্ষরণ হয়। সেই জন্য সমস্ত কিছু চিবিয়ে খেতে হয়, এমনকি এক গ্লাস দুধ বা কোনো ড্রিঙ্কস অল্প অল্প করে খাবেন, যাতে আপনি অল্প খাচ্ছেন, খাওয়ার পর সেটাকে এনজাইমটাকে মিশছে, স্যালাইভা জুস মানে লালাগুলো, মুখের লালাগুলো মিশে যাচ্ছে। যদি ডাইরেক্ট খাদ্যটা চলে যায়, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে ঝঞ্ঝাট আছে। এবং আজকালকার বাবা মারা খায়, এই দুধটা খেয়ে নে, দুধটা খেয়ে নে, এই এক্ষুনি হয়ে যাবে, হাঁকর হাঁকর ঢল করে স্যালাইভা জুস একটুও গেল না। সুইট করে করে খাওয়া, দুধও চায়ের মতো আস্তে আস্তে করে খাওয়াতে হবে, সে বাচ্চা থেকে আরম্ভ করে। সেগুলো কাকে বলা হবে? কাউকে বলার নেই। যাই হোক, এইটা হচ্ছে যে এটাকে লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে ওই বাটিটা নিয়ে হা করে ইয়ে করবি, মুখ বন্ধ করবে না, হা করে থাকবে। দেখবেন যদি আপনি 20 মিনিট ধরে থাকেন, তাহলে ওইটা লালায় ভরে যাবে। কতক্ষণ করতে হবে? 2 মিনিট করুন, এটা গাতে লাগান, মাটিতে যেন না পড়ে, ভালো করে একটু এমনি লাগিয়ে নিন। হ্যাঁ হ্যাঁ, যাদের কম আছে কম লাগাবেন। এবার হা করে এইরকম করে করুন, এটাকে নিষ্ঠাবন ধৌতি বলে। লাগিয়েছে, হা করিনি, ওইটা বাটিতে হা করে নিচু, হ্যাঁ ওরকম করে, একটু মাথা নিচু করে, হ্যাঁ আরেকটু নিচু করতে হবে মাথাটা। এইরকম করে কি হয়ে গেছে? এটা আয়না নাকি? এরকম করে ধরতে হবে।
এটাকে নিষ্ঠাবন ধৌতি বলে। হা করুন, হা করে থাকুন, হা করে নিচু হয়ে থাকুন। এটা দাঁত ব্যথা, পোকা হওয়া, দাঁত ভেঙে যাওয়া বা হজম কম হলো, এই হজমের জন্য ওষুধ খেতে হবে না, এইগুলো খেলে আমার হজম হয় না, আরো মাথা নিচু করে, মাথা নিচু করে, হা করে, যতখানি হা হয়। বেরোচ্ছে? এবার হা করে থাকুন, আমি যে হা করলেই বেরিয়ে যাবে। ঠিক আছে, বেরোচ্ছে, মুখ দিয়ে আসুন, চলে আসুন, মুখ দিয়ে ওটা ফেলে দিয়ে চলে আসুন। বুঝতে পারলেন বিষয়টা? এটা মিনিট 10 করলে একদম পুরো ইয়ে হয়ে একটু দেখা যাবে যে হজমটা ভালো হচ্ছে। কিন্তু হজমের জন্য তারপর যে ওষুধ টষুধ খেতে হবে ওগুলো খেতে হবে। সেদিন বলেছিল, আজকে দিয়ে দিলাম, একটা ডেমো দিয়ে দেওয়া হলো। স্যার, 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 এত সহজ পন্থা আর নেই। হ্যাঁ, করে আসুন, এবার ওদিকে করে দেওয়া, এবার ক্লাস নিয়ে নিচ্ছি। আমি নিয়ে গেছি স্যার, হ্যালো। এই তাড়াতাড়ি, এবার বাইরে গল্প গল্প করেছে, এই দেখালো বিপদ, দেখানো বিপদ। ডাক মারবেন? বলছিলেন যে 10 মিনিট 10 মিনিট করবে। একটা কিছু বলেছিলেন, হ্যাঁ, এটা 10 মিনিট করতে হয়। খুব কম, আর যদি অভ্যেস হয়ে যায়, আমাকে দেখালে এরকম 10 গুনবেন এমনি অনেক পড়ে যাবে। সপ্তাহে 2 দিন করুন। নিষ্ঠাবন ধৌতি, শর্ট কর্ম দেখবেন, শর্ট, হ্যাঁ, নিষ্ঠাবন ধৌতি, ধৌতিতে আছে। এই যে ঠিক আছে। এর আগের দিন আমরা স্পেশাল ক্লাসে অষ্টাঙ্গ যোগের আমরা ধারাটায় চলে গেছিলাম,
যে ক্ষিপ্ত মূঢ় বিক্ষিপ্ত একাগ্র এবং নিরুদ্ধ, এইটা এক একটা পথ। এই পথটা কিরকম না, এইটা হচ্ছে চিত্ত, চিত্তের 5টা ভাগ। চিত্তের ভূমি, চিত্তের ভূমি হচ্ছে ক্ষিপ্ত মূঢ় বিক্ষিপ্ত একাগ্র নিরুদ্ধ। এটা আমি পড়িয়ে গেছি সেদিন 15 তারিখ। এটা হচ্ছে মানে IQ 20%, এটা 40%, এটা 60%, এটা 80%, আর এটা 10%। তাহলে সবার জন্য এক অবস্থা, এটা ভারতবর্ষে ঋষিরা কোনোদিন করেননি। করেছেন যে IQ যাদের যেরকম তাকে সেইটুকু দাও। এই প্রসঙ্গে পরবর্তী যদি সময় হয় বলবো। ভুটানে, ভুটানে পড়াশোনা যদি দেখে ক্লাস 8-এ 7-এ যদি 2 বছর ফেল করা হয়, তাকে আর পড়তে দেওয়া হয় না, তাকে আর পড়তেই দেওয়া হয় না। যে একবার যদি না পারো দেখো শতবার, সে চান্স নেই, চলে যাও, তুমি লেবারের কাজ করো। রাস্তায় যেখানে ধসে যাচ্ছে, গভর্নমেন্ট তোমাকে কাজ দিল, তুমি কাজ করো, লেবারের কাজ। মাধ্যমিক এবং হাই সেকেন্ডারি পরীক্ষা দিলে, ভালো রেজাল্ট করলে, এইবার তুমি কলেজে পড়ছো, ইউনিভার্সিটি পড়ছো, সে খরচা পুরো ভুটান গভর্নমেন্ট দেবে। পুরো কলকাতা থাকছো, পড়ছো, কোনো কলেজে ইউনিভার্সিটি পড়ছো, পুরো খরচা ভুটান গভর্নমেন্টের। ভুটান গভর্নমেন্ট সবটাই দিচ্ছে, হোস্টেল খরচা, বই, থাকা খাওয়ার থেকে খরচা, কোচিং সব দিচ্ছে। এইবার বন্ডে সই করে দিচ্ছে যে তুমি যখন কাজ পাবে, কাজ যখন পাবে, প্রথম 10 বছর 50% ভুটান গভর্নমেন্টকে পে করবে। দেখুন কত সুন্দর নিয়ম এদের। আর যারা অফিসিয়াল ওভারসিয়ারের কাজ করছে, রাস্তার পাথর টাথর দেবে, রাস্তা ঠিক হচ্ছে কিনা সেগুলো দেখবে। যারা হাই সেকেন্ডারি পড়ে আর পড়েনি, তা ওদের ওই যে পোশাক পরে, যে লম্বা মতো কোমরে দেওয়া, ওকে বাকু বলে। ওটাকে নাম হচ্ছে বাকু। তা আমার সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। তা গেস্টের গাড়ি এসেছিল, আমরা গেছিলাম 5-6 জন আমাদের ছাত্ররা গেছিল, ম্যাডাম গেছিল। তা আমি যেখানে বসছিলাম, আমার পাশে যে ভুটানিটা বসেছিল সে আবার উঠবে, আমি বললাম থাক আমার পেছনে। ম্যাডাম গিয়ে অন্য জায়গায় বসলো, অন্যরা অন্য দিকে বসলো। তা সেখানে হঠাৎ আমাদের একটা ছাত্র বললো, স্যার পায়ের নিচে দেখুন। পায়ের নিচে দেখা গেল যে একটা শুয়োরকে কেটে কেটে, ও তো কাটে না, বৌদ্ধরা কাটে না, কি সুন্দর, মানে অহিংসা করে, মানে হিংসা করে না, অহিংস। তা আমি নিজেকে দেখে এসছি, ওখান থেকে যেটা খাবে, সেই উট হোক, মোষ হোক, গরু ওরা খায় না হিন্দু বলে, মোষ, ওগুলোকে নিয়ে একটা ছোট একটা পাহাড় আছে 25 ফুট দাঁড়াবার জায়গা আছে, ওইখান থেকে উঁচু করে নিয়ে গেল, দিয়ে ওকে ধাক্কা মেরে দিল, নিচে পড়ে গেল, পাথরের উপর পড়ছে, পড়ে মরে গেল। ও পড়ে 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 গিয়ে মারা গেছে। আমরা তো মারিনি, পিকুলিয়ার পিকুলিয়ার নিয়ম তৈরি করে নেয় সবগুলো ওরকম করে। আমি এবার বললাম যে আমি জায়গাটা দেখতে যাবো, যেতে দেয় না। তো যেহেতু আমাকে গাড়ি করে নিয়ে গেল, ব্যানার থেকে অর্ধেক যায়নি, বলে স্যার আপনি যান এগুলো। তা এই যে জিনিসগুলো,
ভাবের ঘরে চুরি, যে তুমি যা করবে করো। হ্যাঁ, তার সঙ্গে এরকম ডুপ্লিকেসি করার কি দরকার? এদিক অহিংস এরকম ঠেলে মেরে দিচ্ছ, আবার অহিংস বলে ক্যারাটে কুম্ফু মার্শাল আর্ট শিখে আশ্রমে রাখছো, যে একবার ধরতে পারলে। তা আমাদের এখানে এই পাশে উল্টো দিকে রেস্টুরেন্টে একদিন খুব ঝঞ্ঝাট হচ্ছে, তা ঝঞ্ঝাট হচ্ছে, অনেকের গন্ডগোল হয় না, খাওয়া নিয়ে এই নিয়ে গন্ডগোল হয়, বেরিয়ে সব এসে গেটের কাঁচ ফাঁচ সব ভেঙে দিল। তখন আমি ওখান থেকে দাঁড়িয়ে দেখছিলাম। কিছুক্ষণ পরে ওদের যাতে রেস্টুরেন্টে তার মেজে ছেলে চলে এলো, চীনার, এসে ওদের প্রথমে বোঝালো, তারপরে যা ক্যারাটে কুম্ফু করে মারলো না, সবগুলো শুয়ে দিচ্ছে, 20 জনকে একদম রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। 5 মিনিটও লাগলো না। এই জন্য অন্য জায়গায় পুলিশ গার্ড থাকে, ওরা বাউন্সার রাখে, সিকিউরিটি রাখে, এখানে দেখুন কিচ্ছু নেই। ওতে 5-6 জন আছে, তারা যদি একবার ধরে আর ছাড়া নেই। তাহলে প্রত্যেকে আগে তুমি নিজেকে রক্ষা করো। প্রথম সব ধর্মেই বলা হচ্ছে আগে তুমি নিজেকে রক্ষা করো। এর বাংলাটা কি? আপনি বাঁচলে বাপের নাম, তাই তো? আগে নিজে বাঁচো পরে। তা এইখান থেকে আমাদের প্রত্যেকের জন্য আলাদা আলাদা ক্যাটাগরি করা হচ্ছে, আলাদা আলাদা যোগ তৈরি করেছেন। তা ক্ষিপ্ত, এটার জন্য কর্মযোগ করা হয়েছে। কর্মযোগ, এই পেনগুলো আজকাল খুব অভিমানী হয়ে গেছে। আমি যে জানতাম বিড়ি সবচেয়ে অভিমানী, একটু টান বন্ধ করলেই নিভে যায়, কিন্তু এখন দেখছি যে এটাও হয়ে গেছে। এটা হচ্ছে কর্মযোগ, এটা হঠযোগ, এইটাই ভক্তিযোগ, ভক্তিযোগ, এটা রাজযোগ, আর এটা জ্ঞান যোগ। এটা নিয়ে সেদিন পড়িয়েছি, আমি আর অগ্রসর হচ্ছি না। একটা জিনিস বাদ গেছে, সবচেয়ে যোগ গ্রন্থ কোনটা? সব যোগ গ্রন্থ, যেমন গোরক্ষনাথের আছে, মৎস্যেন্দ্রনাথের আছে, টেক্সট যেগুলো, এখানে টেক্সট আছে দেখবেন। তা সেগুলো কর্মযোগ, ভক্তিযোগ, রাজযোগ সব আলাদা আলাদা কিছু লিখেছে। কিন্তু যে যোগ শুধুমাত্র সূক্ষ্ম শরীরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, সূক্ষ্ম শরীরকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, তারা শুধু 3টেকে ধরেছেন। বাদ গেল কোনটা? যেটা নিয়ে আমরা ছুটোছুটি বেশি করি, তাই তো? একটু রাজযোগ শিখছি। রাজযোগ শিখবি কোথা থেকে? তোমার মেন্টাল আইকিউ 80% করেছো? 80% করেনি, তাহলে বাদ গেল কোন দুটো? হঠযোগ বাদ গেল, রাজযোগ বাদ গেল। খেয়াল করেছেন কখনো যে হঠযোগ এবং রাজযোগের মধ্যে ক্রিয়াযোগ পড়ে যাচ্ছে, নাচযোগ পড়ে যাচ্ছে, ধ্যান যোগ পড়ে যাচ্ছে, যেগুলো অনাবশ্যক। অনাবশ্যক কিরকম? আমাদের ছাত্ররা দীঘা গেছিল, তা কিছু আমার সঙ্গে গেছিল, একটা সমুদ্রের উপর একটা গবেষণার কাজ ছিল অনেকে। তারপর ওরা বললে, স্যার আপনারা যাবো, ঘরে বলে দিন। তখন ফ্রিতে হয়ে গেল স্যারের পরবর্তী। তা ওরা ওইখান থেকে চন্দ্রেশ্বর মন্দিরে গেছে,
গিয়ে গেছে, দিয়ে খালি পেটে, এমনি তো সব খায়। তা ওখানে গেছে, আমি জানি আমাদের সঙ্গে যায়নি, আলাদা গেছে, তার মানে সন্ধ্যের সময় চলবে। হ্যাঁ, সুতরাং আমাদের সঙ্গে যায়নি, চন্দ্রেশ্বর মন্দিরে গেছে, সকালবেলা দাঁত মেজে চলে গেছে, এক ফোঁটা জলও দেয়নি। 2টো বেজে গেছে যখন, বেরিয়ে প্রচন্ড খিদে পেয়ে গেছে, আর ওরা নড়াচড়া করতে পারছে না। তা বললো, একজন বলেছে সে নিরামিষ খেতে হয়, আজকে পুজো দিয়েছি চন্দ্রেশ্বর মন্দিরে। তা ওরা পুজো ঠিক দিয়ে বেরিয়ে দেখছে কোথায় নিরামিষ দরকার, সে নিরামিষ দোকান দেখে একজন ওকে ডাকছে যে 5 তরকারি ভাত, 5 তরকারি ভাত, 5টা পদ দেবে আর ভাত। তারপর খিদেও পেয়েছে আর খাওয়ারও বেশি, খেয়েছে। তা দেখা গেল ডাল দিয়েছে, একটা পুঁই শাকের তরকারি দিয়েছে। কটা হলো? 2টো, নুন, লঙ্কা আর লেবু, 5 তরকারি ভাত। ওরা রেগে মেগে প্রচুর খেলো, যে অন্ন ধ্বংস করতে হবে। পেট চুক্তি, 5 তরকারি ভাত। ক্লাইম্যাক্সটা পরে, সেটা ইয়েতেই উড়িয়া ভাষায় বলি, এর আগের দিন উড়িয়া ভাষায় বলেছিলাম একটা ঘটনা, যেহেতু আমাকে পুরী মন্দির নিয়ে কাজ করতে হয়েছিল, উড়িয়া ভাষাটা কিছুটা রপ্ত করেছিল। তা বেরিয়েছে, খুব জল খেয়েছে, ভাত খেয়েছে, সকাল থেকে একবারও পেচ্ছাপ করেনি। এবার সবার খুব একসঙ্গে লেগে গেল। তা কোথায় করবে, রাস্তার পাশে এদিক ওদিক দাঁড়িয়ে দেখলো একটা দরমার বেড়া, ফাঁক ফাঁক করা দরমা, সেইখানে এতখানি দেওয়া, সেইখানে ওরা দাঁড়িয়ে, ওইখানে 5 জন দাঁড়িয়ে আরম্ভ করে দিল। দেখলো যে সাদা ধুতি পরেছে, গায়ে একটা ধুতি দিয়ে এসে এরকম করে ওদের পেছনে দাঁড়িয়ে আছে। তা একজন বলবেন, করবেন করবেন, আসুন, এই জায়গায় ফাঁকা আছে। সে আর কিছু না বলে আবার অমনি করে দাঁড়িয়ে আছে। তখন বলছে করবেন না। এইবার ভদ্রলোক বলছে যে বড় দুঃখেরও কথা, মোর দোরগোড়ায় মুটি দিলাম। 5 জন মিলে ওর বাড়ির সামনে ছোট দরমা, তারপর ফুলের বাগান, দেখলে না ডোর। ওরা বলছে তখন খেয়াল করবেন, তো বাড়ি ঢোকার রাস্তা ওর চারদিকে সুরকিট দিয়ে সুন্দরভাবে বাঁধানো, একটু শৌখিন, আমাদের তো দাঁড়িয়ে আছে। তা ওরা তখন বলল যে আমাদের তখন অবস্থা এত ভয় পেয়ে গেছিলাম যদি মারধর করে, কিন্তু আমরা তাড়াতাড়ি পালাতে পারছিলাম না, যে আগে দৌড়বো না আগে ঢোকাবো। হ্যাঁ, মানে কোনটা আগে করতে হবে সেইটা আমরা দিশাহারা হয়ে গেছিলাম। যাক, এখানে শেষ করি এটা। তা বড় দুঃখের কথা দিয়ে আরম্ভ করেছিল যে দেখোনি তোমরা, এই কর্মযোগ, ভক্তিযোগ আর রাজযোগ, প্রচুর স্টক আছে আমার, যাকে কোনো কিছু ভুলি না তো। তা 1 থেকে আবার গেছে, এক থেকে 6, 7 থেকে 12, আর 13 থেকে 18। আপনারা ভাবছেন এটা কি? তাহলে ভারতবর্ষে সবচেয়ে প্রাচীন গ্রন্থ শ্রীমদ্ ভগবদ গীতা। এই ভগবদ গীতায় ওখানে শুধু কর্মযোগ আলোচনা হয়েছে, ভক্তিযোগ হয়েছে এবং জ্ঞান যোগ হয়েছে। তাহলে 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত কর্মযোগের কথা বলা হয়েছে, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগের কথা বলা হয়েছে, আর 13 থেকে 18 অধ্যায় পর্যন্ত জ্ঞান যোগের কথা বলা হয়েছে। কেউ জানেন এত জায়গায় যে গীতা পাঠ হচ্ছে বলে?
তা এখন যেটা করে কে কি করেছিল, ওই আমাদের লক্ষ্মীর পাঁচালীর মতো, কে লক্ষ্মী পুজো করে গেছিল, কত ধনরত্ন পেয়েছিল, সমুদ্রে কত কিছু কুড়িয়ে পেয়েছিল। তা এই সমস্ত, ওই বললাম যে লোভ আর ভয় এই দুটো মানুষকে চালনা করে। তা এটা আমরা পড়ে দেখিনি। তাহলে যারা যোগ নিয়ে চর্চা করছেন তাদের 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত এটা হচ্ছে কর্মযোগ নিয়ে। প্রত্যেকটা যারা যোগ চর্চা করছেন, কিন্তু এমনকি যারা শুধু যোগের ইনস্টিটিউটে যোগের নানা ধরনের ক্রিয়াকর্ম শেখাচ্ছেন, মন্ত্র দিচ্ছেন, কিন্তু গীতাকে এড়িয়ে যাচ্ছেন। তার কারণ যদি সঠিক পাওয়া যায়, যদি জেনে যাই আমি, তাহলে তো বিপদ। শিষ্য থাকবে কিরকম? ছোট। তা এই ছোট কিরকম না, আমার ছোট মামার ইংল্যান্ডে থাকে, তার মেয়ে, বড় মেয়ে ডাক্তারি হয়ে গেছে এখন, আর ছেলে। তা এসে আমি গেছি, খুব খুশি হলো, বললো ছোট্টা তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। বাংলা ভালো করে বলতে পারে না। তা বললো, তা আমি তো এগুলো, আমি ইউনিভার্সিটি বেরিয়ে যাচ্ছি পরে ইয়ে। তা পাশের বাড়িতে, জ্যোতির্বাড়িতে পাশের বাড়িতে পরিচিত ছিল, বাইরে দুটো মেয়ে ছিল যেমন, আমি বলে গেলাম ওদের সঙ্গে খেলবি, ওদের সঙ্গে কথা বল, একটু ঠিক হবে। তারপরে ওদের সঙ্গে কথা বললো, ওরা ছোট খুব, 10 বছরের নিচে। যাই হোক, কথা বললো। পরের দিন বলছে যে ওরা আর এলো না। তখন বলছে কারা? বলে যে ছোট লোকগুলো। আমি বলছি ছোট লোক কি রে? সাইজ দিয়ে বলছে, খারাপ কিছু তো বলেনি। ওই যে ছিল এই ছোট লোক দুটো, আমাদের কাছে ছোট লোক আলাদা, তার কাছে ছোটর কম্বিনেশন আলাদা। তারপর যাই হোক, গ্রীষ্মকালে চলে এসেছিল বলে আমাকে বললো যে ছোটদা এখানে তোমরা কি করো যেন? তাই বললাম তুই খাবি, দাঁড়া। বলে যতুর মার্কেট থেকে কাজের লোক দিয়ে পাঠিয়ে বেল নিয়ে আসা হলো, পাকা বেল। আমি বললাম এটা পরিয়ে রেখে দিলাম, মিক্সিতে কিভাবে মেশালে, দই টই দিয়ে বেলের শরবত। তারপর অনেকক্ষণ দিয়ে খাতা দিয়ে, আমি বললাম তুই কর এগুলো, তুই খাতা নিয়ে দাঁড়িয়েছিস কেন? তা বললো এটাকে কি বলো তোমরা? আমি বললাম বেল পানা। বলে কি বেল পানা? আমি বললাম আমার মাথা অন্য কিছু খেতে গেল। আমি বললাম এটা হচ্ছে বেলেলাপনা। তা ও শুনলো, শুনে গেল, বসার ঘরে সবাই মিলে কথা বলছে, বলছে শোনো শোনো শোনো, তোমরা কে কে বেলেলাপনা খাবে? বলে হ্যাঁ, বেলেলাপনা কি রে? বলে ছোটদা আমাকে বলেছে। বলে তুই ওর সঙ্গে কথা বলিস কেন? যাই হোক, বেলপানা আর বেলেলাপনা একই। আমাদের কাছে যোগ এবং অন্য কিছু সব এক হয়ে গেছে। তা এটা হচ্ছে শ্রীমদ্ ভগবত গীতার এই কথাটা বলা হয়েছে যে মানুষের জীবনে 3টে অঙ্গ, 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ, এটা স্থূল শরীরে। ভক্তিযোগ হচ্ছে 7 থেকে 12, এটা সূক্ষ্ম শরীরে। আর জ্ঞান যোগ হচ্ছে 13 থেকে 18। রবীন্দ্রনাথ একটা কবিতা আছে, এটা গানও হয়েছে, সংসার যবে মনো কেরালায় জাগে না যখন প্রাণ। মাঝখানে একটা শব্দ আছে, পুষ্পবিহীন পূজা আয়োজন ভক্তিবিহীন দান। পুষ্পবিহীন পূজা আয়োজন ভক্তিবিহীন দান, সংসার যাবে মনো কেরালায় জাগে না যখন প্রাণ। যে আসল জিনিসটাই নেই, এই আসল জিনিসটা নেই, যেটা আমাদের কবি ছিলেন, সে পরে বলবো কোন একদিন, সেই
বিষ্ণু দে ভাষাবিদ, কম্পারেটিভ লিটারেচারের অধ্যাপক ছিলেন। হ্যাঁ, তা উনি কবিতা লিখেছিলেন, সেটা রবীন্দ্রনাথ শুনে বলেছিলেন এই আমাকে মানে বুঝিয়ে দাও তো। রবীন্দ্রনাথ ওর কবিতাগুলো পড়তেন এবং ওকে ডেকে বলতেন মানেটা বুঝিয়ে দাও, মানেটা বোঝাও। তা মানে বোঝা দিয়ে, তা যেটার জন্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন সে কবিতা হচ্ছে, প্রথম লাইন, কন্যা বসে আছে এ অতির জন্য, বিয়ে বাড়ি কোলাহলে পূর্ণ। হ্যাঁ, সমস্ত কিছু আছে, কি যেন একটা নেই। লাস্ট লাইন লিখছেন, না বরই নেই। বিয়ে বাড়িতে যদি বর না থাকে। হ্যাঁ, পরে স্ট্যান্ডার লিখছেন, কলকাতা কেবলই ঘুরে ভরা। হ্যাঁ, যত সব উদ্ভট কাণ্ড, কলকাতা তোমার মাথায় গেল। মানে আধুনিক এই রবীন্দ্রনাথ পর্যন্ত বিষ্ণু ইয়েকে জিজ্ঞেস করতেন যে তুমি আমাকে বুঝিয়ে দাও তো এর মানেটা কি। যখন বুঝিয়ে দিতেন, সেও তো পড়াশোনা জানার লোক, তা করে দিতেন। তাই সেই বিষ্ণু দে কিছু বই আমার কাছে আছে, কিছু নিজে কিনেছি আর কিছু দিয়েছেন উনি। যদি আমি কোন স্ট্রিমের লোক নই, দিয়েছেন। তাহলে 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত নিজের জীবনটাকে, স্থূল শরীরটা কিভাবে চালাবেন সেটা শ্রীমদ্ ভগবদ গীতায় লেখা আছে। তাহলে গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা নিত্য পাঠ্য এই জন্য বলা হয়েছে যে গীতা মানুষকে যোগযুক্ত করছে। আমরা কিন্তু সব কাজ করে যাচ্ছি, কিন্তু যোগযুক্ত নেই। তার কারণ দেখবেন হিন্দি সিনেমায় দুটো ডায়লগ থাকে, হোশ মে তো হো, হোশ মে তো হো। আর খুব গন্ডগোলের সময় বলা হয় কান খুলকার শুনলো। আরে তুমি চিৎকার করে কথা বলছো, কান তো খোলাই আছে। হ্যাঁ, তাহলে কান খুলকে শুনে নাও যে আমি শুনলাম। কেন না, কেন উপনিষদ বলছেন চক্ষু তো চক্ষু অতি উচ্চ ধের আর প্রেক্ষাসমান লোকা অমৃত ভাবনা। তাহলে কান, তারও কান আছে, তার কানের কান। তা যাদবপুরের একজন অধ্যাপক, কানে কানে কথা, এটা ইংরেজি করতে হবে। টিচিং রুমে বসে কথা হচ্ছে, কি করতে হবে, একজন ভাষাবিদ তা বললেন যে খুব সহজ, এটা নিয়ে এত ভাবনা চিন্তা করছেন কেন আপনারা। তা সবাই বললেন এই তুই তখন থেকে বসে বলে যাচ্ছিস, জ্ঞান দিয়ে যাচ্ছিস, কি হবে বল। বলছে ইয়ার টু ইয়ার, ফুসফুস। কানে কথায় কথার ইংরেজি হচ্ছে ইয়ার টু ইয়ার, ফুসফুস। তাহলে এটাও একটা মানে করে দিল, যে ইংরেজি করে দিল। তাহলে সিস্টেম গুলোকে ধরা যায় যেরকম করে, সেই সিস্টেমটাকে আমরা করতে পারি। তাহলে এইটা পড়তে হবে। পড়ে এবার আমি আমার সাবজেক্টে আবার চলে আসি। সাবজেক্ট মানে অষ্টাঙ্গ যোগের একেবারে শেষ, অষ্টাঙ্গ যোগের শেষ যেটা আমাদের ছাত্র সম এসেছিল, বৈশাখবন সাহা। তার জীবনে অনেক কিছু, যে বেশিরভাগই বাইরে থাকে, প্রচুর ইস্কনে কাটিয়ে এসছে, ওখানে বিভিন্ন জায়গায় সব লেকচার টেকচার দিত পরে। তা এই যে জানা করা, তার জন্য পড়তে হয়। তা আমি বলছি তুই বিভিন্ন জায়গায় বহেমিয়ান ক্যারেক্টার তৈরি করেছিস,
ও কিন্তু একটা কথা বলেছিল বছর 2 আগে, যে আমি কৃষ্ণকে আমার জানতেই হবে, কৃষ্ণকে বলেছিল তো, জানতেই হবে। এদিকে সারা ভারতবর্ষ ঘুরে এসছে, খেয়াল হলো তো চলে গেল ওদের, মানে হিমালয়ের সব জায়গায় হয়ে গেছে থাকা, সব জায়গায় হয়ে গেছে, খুব ভালো ফটোগ্রাফার, ইয়ে করে ওই একা থেকে গেলে 3 মাস কাটিয়ে আসি, একদম হিমালয় একটা ছোট্ট কুঠিরি। তার এই যে মানুষের জীবনে একে অনেকে বলে যে একটা জায়গায় স্থির করে হও, সবাই বলতেন যে এইরকম করে কখন কি করবে ঠিক নেই, এটা এটা সবাই আপত্তি দিচ্ছে না, আমি ওকে বানিয়েছি ঘোরো, যত পারবো ঘুরে নাও, ঘুরে একটা জায়গায় তুমি এসে স্টে করবে, সেটা কিন্তু ফাইনাল এবং সেটা একদম কংক্রিট। যে এত কিছু ঘাটের জল খেয়ে তুমি যেটা উপলব্ধি করেছো সেটা তো কেউ করেনি। এত জায়গায় ঘেটে তোমার মনে হয়েছে, তুমি তার সঙ্গে কর্মযোগ করেছো, ভক্তি যোগেরও ইয়ে করেছো। তা যেখানে সে বাংলার যে ফুড হ্যাবিট অন্যরকম, সেরকম বোধহয় 4 বছর পরে গত বছর এসে আমার সঙ্গে বই বেলায়, তখন বললো, আমি বললাম তুমি বই বেলায় শিখেছো, বই বেলায় ডিউটি দাও, দিল। তা আমি বললাম বৈশাখের খেয়ে এসো, বলে স্যার কি খাবো, এখন চলো তোমাকে ওই খাওয়াচ্ছি। কি খাইয়েছিলাম বলো? ফিশ ফ্রাই। ইস্কনে তাকে এসে একদম সম্পূর্ণ নিরামিষ খায়, ওকে আমি বললাম দিয়ে বইমেলায় যতদিন ছিল বোধহয় 4-5 দিন তোমাকে খাইয়েছি, দিয়ে যেত, হ্যাঁ রোজই খেত। আমি যেতাম বাথরুমে, যেতাম ওকে নিয়ে যেতাম, আমি নিজে থেকে দাঁড়িয়ে খাওয়াতাম। যেটা ও প্রতিদিন ব্যবহার করতো, এক কথায় 5 বছর ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ওই সমস্ত খাওয়া, রাত্রিরে না খাওয়া, পালন তো করেছে 4-5 বছর তো পালন করেছে। আবার ওর মনে হলে এইখানে না একটু একটু ঘুরে আসি, এই যে আবার বেরিয়ে পড়লো, অনেকটা রবীন্দ্রনাথের অতিথির মতো। অতিথি দেখেছেন রবীন্দ্রনাথের? পার্থ মুখার্জির বা ইয়েটা পড়বো, রবীন্দ্রনাথের ছোট গল্প আছে অতিথি। বাঁশি বাজে কোথায় কোথায় চলে যেত, ওই যাত্রা চলে গেল, এখানে চলে গেল, জমিদের বাড়িতে চলে গেল। সে এই যে ইচ্ছা, যেটা ইচ্ছাটাকে কখনো দমন করতে নেই। যেটা গঙ্গা সিনেমার গানের কথা বলেছিলাম, একটা গান ছিল যে ইচ্ছা করে পরান্তারে গামছা দিয়া বাঁধি। তার ইচ্ছা সেইটা আমাদের পুরো কর্ম অনুযায়ী আসে। এই যে কর্ম অনুযায়ী আসে যখন, তখন সেটাকে তৈরি হয় কিভাবে, সে তৈরি যেটা, সেটাকে আমরা প্রথমে আসি এই যে নিরুদ্ধ অবস্থা, জ্ঞানযোগ। আপনি কর্মযোগ করেননি, ভক্তিযোগ পাননি, এই ভক্তিতে কি আছে তাহলে? একটা হচ্ছে স্থূল শরীর, শরীর একটা সূক্ষ্ম শরীর, একটা কারণ শরীর। স্থূল শরীরে কর্মযোগ, সূক্ষ্ম শরীরে ভক্তিযোগ, আর কারণ শরীরে জ্ঞান যোগ। যখনই যেটা করবেন, যদি স্থূল শরীরে করেন, ইচ্ছা দিয়ে, মন দিয়ে, প্রাণ দিয়ে করছেন, স্থূল শরীরে ইচ্ছা করছেন। যখন সূক্ষ্ম শরীরে করছেন, যখন কারণ শরীরে করছেন, এই তিনটে কিন্তু আলাদা হয়ে গেল। এটাও তো মন দিয়ে করছেন, কর্মযোগটাও মন দিয়ে করছেন। তাহলে কর্ম যখন যখন মনোদিক দিয়ে করছেন, তাহলে
করছেন যখন, বাহাদুর শাহ জাফরকে যখন দিল্লি থেকে নিয়ে ওকে রেঙ্গুনে একটা ছোট্ট করে বন্দি করে রেখে দেওয়া হলো 8x8 ঘরে, সেটা 16 ফুট নিচু, খাবার এবং জল বালতি করে নামিয়ে দেওয়া হতো, একটা হাড়ি দেওয়া হতো মাটির, ওইখানে পায়খানা পেচ্ছাপ করো, ওইখানেই থাকবে, মানে অন্ধকার জায়গাটা, অন্ধকূপ যেটা, বুঝতে পারছেন, একটা নিচে ঘর ওখানে। তা উনি চেয়েছিলেন ওকে কিছু কাগজপত্র দেওয়া হয়েছিল। ওনার শেষের দিকে, উনি তো কবি ছিলেন, কবি যদি রাজ্য শাসক সম্রাট হয়ে যায় তার যে বিপদ, শেষ কবিতা লিখছেন যে लगता नहीं है दिल मेरा ये उजड़े देवाल में, কবিতাটা অনেক বড়। लगता है दिल नहीं मेरा ये उजड़े देवाल में, শেষে নিজেকে ধিক্কার দিচ্ছেন, হে দিল্লি কা বাদশাহ, दो हाथ जमीन में नहीं मिला तेरा कफन की, তোকে যে কবর দেবে সে কবরের জায়গাগুলো পর্যন্ত, জায়গাটা নিয়ে কি কিসের বাদশা, নিজেকে ধিক্কার দিচ্ছেন। তারপরে উপলব্ধি করেছিলেন, পরে সেই বাহাদুর সফর যখন অসুস্থ হয়ে পড়লেন, ওকে এনে রাখা হলো প্রিন্স আনোয়ার শাহ রোডে। এখন ওখানে আশেপাশের বাড়ি দেখবেন রিক্সা চালায়, লম্বা ফর্সা, সব ওই বাহাদুর শাহ জফরের, অর্থাৎ এরা মোহামেডান, কিন্তু এরা হচ্ছে মোগলে, তাই এরা হচ্ছে কি, এরা সুন্নি মুসলমান নয়, শিয়া, অর্থাৎ মোহাম্মদের বংশের রক্তে, পাঠানের রক্ত এদের বংশে। আমাদের একজন দেখাতে এসেছিল, তা বাড়িতে ওদের কাঁথা আছে, আমাকে নিয়ে গিয়ে দেখিয়েছিল, কাঁথা আছে কিন্তু নিজে রিক্সা চালায়, 3 চাকা রিক্সা ভ্যান। আমি বললাম যে বাহাদুর শাহ জফর ইন্ডিয়ার মোগলের শেষ অবস্থা কিভাবে কাটছে। তাহলে যখনই আপনি কর্মযোগটা ঠিক করে করবেন, সেটা তার মানে মূল লেগে যাবে, সেটা হয়ে গেল ভালো লাগা। যখন সেই কাজে অ্যাটাচমেন্ট এসে গেল আপনার, সেটা হলো ভালোবাসা। আর যখন সে কাজের আপনি একজন বিশেষজ্ঞ হয়ে গিয়ে তার ইনারে আপনার মধ্যে ঢুকে গেল, তখন হয়ে গেল প্রেম। এবার আমরা কি অর্থে ব্যবহার করি প্রেমকে? যদি দেখেন রাস্তা দিয়ে দুটো ছেলে মেয়ে হেঁটে এই প্রেম করছে, কত সোজা দেখুন তো। আর এখানে লেকে গিয়ে দেখবেন দলে দলে ঘুরছে, দলে দলে ঘুরছে। ইউনিভার্সিটি থেকে আমাদের একটা মেডিকেল সেমিনার ছিল, আমাকে যেতে হয়েছিল অষ্টাঙ্গ আয়ুর্বেদ কলেজে। ওইখান থেকে যিনি সোনারপুরে থাকেন, সে অধ্যাপক, পরবর্তীকালে এখানেও আপনাদেরও পড়াতেন, এখানে যে শ্যামল ভট্টাচার্য, তা এমনি বেদ এবং উপনিষদ তার কণ্ঠস্থ ছিল, এবং মেডিকেলে ফার্মাকোপি এটা পড়াতেন, এই জন্য আমার সঙ্গে রিলেশন ভালো হয়েছিল। তা আমি তো ঢাকুরিয়া থেকে বলে, স্যার ট্রেনে যাবেন? আমি বললাম হ্যাঁ চলো, চলুন। ট্রেনে উঠেছি, তখন ঢাকুরিয়া যে বিনোদিনী গার্লস স্কুল আছে সেখানে ছুটি হয়েছে। ছুটি হয়েছে, প্রথমে 7 পর্যন্ত ছুটি হয়, তারপরে ছুটি হয় পরের ক্লাসে। তা ওরা উঠেছে, তা আমাদের পেছনে দাঁড়িয়ে কথা বলছে, তা আমরা দুজন দাঁড়িয়ে কথা বলছি।
একটু ভিড় আছে, আমরা বললাম গেটের কাছেই দাঁড়ায়, সোনারপুর আর কটার স্টেশন, দাঁড়িয়ে কথা বলি। আর আমাদের তো হকারি করা স্বভাব, দাঁড়িয়েই কথা বলা। যে বলছি, একজন বলছে কি সুশান্ত এখনো আছে? তখন বলছে যে হ্যাঁ আছে। তো বলছে যে একটা নাম বলে বলল ওর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। আমরা নিজেরা কথা বলছি, পেছনের কথাগুলো শুনছি জোরে জোরে। তখন বলছি ছেড়ে দিয়েছে, কি অবস্থা, 1 মাস স্কুলে আসেনি, এত দুঃখ পেয়েছি। বলে ওইসব ঝামেলা আমি নেই, আমার যেটা এখানে আছে যাদবপুরে তার সঙ্গে করছি, আবার পাড়ায় একজনের সঙ্গে করছি, একজন ছেড়ে গেলে যাবে। তা শুনে শ্যামল ভট্টাচার্য আমার দিকে তাকিয়ে আছে, আমি আমার ওর দিকে তাকিয়ে আমি পেছন ফিরে গেলাম। পেছন ফিরে জিজ্ঞেস করলাম কিসে পড়ো? বললো বিনোদিনী স্কুল। আমি হ্যাঁ, তোমার ড্রেস দেখে আমি বুঝতে পারছি কিসে পড়ো। বললো ক্লাস 6-এ। 3 বছরের প্রেম বলে। এই অষ্টাদশ থেকে বইতে বোঝায় তার উদাহরণটা একটা দিয়েছিলাম। তা ওটা যে আমরা কোন জায়গায় নামিয়ে এসেছি, বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড থাকলেই বোধহয় একটা প্রেম হয়ে গেল। তাহলে সিস্টেমটাকে আমরা কোথায় নামিয়ে এসেছি, আমাদের দ্বারা হবে কি? তাহলে এই যে ভালো লাগা, ভালোবাসা এবং প্রেম, তাহলে এই সিস্টেমটাকে যখন আমরা ধরতে পারিনি, তাহলে ধরতে পারবো কি করে না? এইবার আমি চলে যাই প্রত্যাহার পর্যন্ত পড়িয়ে দিয়েছিলাম, সেদিন ধারণার ধ্যান পড়িয়েছি। তো আমি একটু দিচ্ছি যে অনেক ধরনের ধারণা আছে, অনেক ধরনের ধ্যান আছে, সেগুলো সম্বন্ধে আলোচনায় যাচ্ছি না। সেটা হচ্ছে যে ধারণা, ধ্যান, তারপর সমাধি। এই সমাধি অনেক ভাগ আছে। আমাদের একজন ছাত্র জিজ্ঞেস করেছিল, স্যার সমাধি মানেটা কি? কালকে ফোনে বৈশাম্পায়নকে বললাম সমাধি মানেটা কি বলেছিলাম, গোড় দেওয়া, তাই তো? সমাধি মানে গোড় দেওয়া তো। তা আমাদের যে ওই ভাবনাটাই এসে গেছে, সমাধি মানে গোড় দেওয়া, মাটির মধ্যে পুঁতে দাও। তাহলে ধারণা, ধ্যান এবং সমাধি, ধারণা যদি না থাকে, ধারণা মানে এক কনসেপ্ট, ধ্যান মানে মেডিটেশন, তার অন্তরে ঢোকা। এই অন্তরে ঢোকা মানে আবার পার্সেন্টেজ নিয়ে আসি, 40%, 70%, 10%। তাহলে ধারণা কি হলো? কোনো জিনিসটা আমি একটু জানলাম, সেই জেনে তার একটা ইমেজ তৈরি হলো আমার কাছে। তৈরি হলে আমার এই ওয়েবটা কাজ করছে কিরকম না, সেই ওয়েবটা এরকম করে আসছে, আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার আসছে, আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার আসছে, আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার আসছে। মানে কোনো একটা বস্তু বা সিস্টেমের উপরে আমি নিজেকে কনসেন্ট্রেশন করতে পারছি না। যারা কনসেন্ট্রেশন করতে পারছে না তাদের মেডিটেশন হবে কি করে? তা এটা হয় না। আর ধ্যান অষ্টাঙ্গ যোগের সপ্তম অবস্থা। এইটুকু বাচ্চা 2-3-তে মা বাবা নিয়ে আসছে, এই ছেলে মেয়েটা একটু চঞ্চল, একটু মেডিটেশন শেখাবো। তা মা বাবারই ধারণা নেই মেডিটেশন কি। তুমি কনসেন্ট্রেশন করাচ্ছ, চাইছো,
একজন বলছে এত দুরন্ত, এত মিথ্যা কথা বলে কেন? আমাদের বংশে এরকম কেউ নেই, ভালো ইংলিশ মিডিয়ামের কলেজে ওখানেও কেউ সেরকম নেই। তা বললো কিসের থেকে হয়েছে? তা আমি চুপ করে আছি। অনেকে মনে করে যে আমি সব জানি, এরা চাপ দেয়। তা আমি তো ওই পথের প্রতীক নয়, সুতরাং আমি সবসময় এড়িয়ে যাই। তা বলছে এগুলো কেন হচ্ছে? আমি বললাম সেটা দেখুন কিসের কিসের। বলছে যে কেন হচ্ছে? আমি বললাম কনসেন্ট্রেশন অভাব থাকবে, আপনি ওকে অন্য জায়গায় পাঠিয়ে দিন। বলছে কেন? বলে আমি বললাম পশ্চিমবঙ্গে থাকলে কনসেন্ট্রেশন থাকবে না। বলে ও আচ্ছা বুঝেছি। এখানে তো কনসেন্ট্রেশন করে ব্যাপার নেই, সে উঠলে বাড়িতে কটক যায় মতো। তাহলে এইটা এরকম হচ্ছে, তাহলে এক জায়গায় বিচ্ছিন্ন হলো, এইখানে বিচ্ছিন্ন হলো, এইখানে বিচ্ছিন্ন হলো, এইখানে বিচ্ছিন্ন হলো, আবার গেল, আবার বিচ্ছিন্ন হলো, আবার গেল, আবার বিচ্ছিন্ন হলো। এইটা হচ্ছে কি একটু বড় হয়ে যাচ্ছে। তিনবার মাত্র এখানে এতবার হচ্ছে, মানে খেইটা হারিয়ে ফেলছি, কিন্তু এখানে হচ্ছে খেইটা আমি কম হচ্ছে। তার মানে ধারণার একটা এক্সট্রিম পয়েন্ট আমি পৌঁছে গিয়ে সেটাকে আমি হোল্ড করতে পারছি। হোল্ড করতে পারলে এখানে, এবং এখানে যখন এসে যখন এটা 70% থেকে 10% চলে যাচ্ছে, তখন এটাকে মাত্র দুবার কাটলো, এইবার একবারও কাটবে না। তাহলে সমাধি, এই সমাধির দুটো পার্ট আছে, একটা হচ্ছে সম্পর্কগত সমাধি, আর এইটা যেটা হবে সেটা হচ্ছে অসম্পর্কগত সমাধি। সেই ব্যাপারেই আসছে। পঁয়ত্রিশ হাজার থেকে 25,000 থেকে 35,000 বছরের আগে এটা তৈরি হয়েছিল। কারা বলছেন? অ্যানথ্রোপোলজিস্ট এবং সায়েন্টিস্টরা। এখনো বুঝতে আমাদের আমরা ঘোল খেয়ে যাচ্ছি। কোনো জায়গায় আপনি দাঁত ফোটাতে পারবেন যে এই জায়গাটা ভুল লিখেছে, কারণ তারা একেবারে কারণ শরীরের দিকে গেছে। তাদের ভুল হবে না, ভুল হবে আমাদের যারা স্থূল শরীরে কাজ করছি তাদের ভুল হবে। সে আমাদের স্কুলে একজন পড়তো, পুরো নামটা বলছি না, তার নাম ছিল লক্ষ্মী। ছেলেদের নাম লক্ষ্মী, আমার একটু লক্ষ্মী কুমার ছিল। তা একদিন আমি লক্ষ্মীকে বলছে শোন, আমাকে বলছে তুই তো ভালো ছেলে, তুই আমাকে লক্ষ্মী বলিস কেন? আমি বললাম কেলেঙ্কারি করেছে, তো নাম আমি লক্ষ্মী জানি। বলে আমার নাম লক্ষ্মী না, আমার নাম সুজিত কুমার দাস। আমি আর 3-4 বছর ধরে ওর নাম লক্ষ্মী শুনে এসছি। তা আমাকে বেশ সরল সাদা সিধে মনে হয়েছে। আমাকে বলছে জানিস সরস্বতী পুজোর সময় লুচি আলুর দম আর বোঁদে হবে, তা আমি দাঁড়িয়ে বলেছিলাম যে লুচিগুলো ডালদায় না করে লক্ষ্মী ঘিয়ে ভাজা হোক। পরের দিন থেকে আমার স্কুলের নাম হয়ে গেল লক্ষ্মী ঘি। এই করতে করতে সবাই জানতো ওর নাম লক্ষ্মী। ভালো ফুটবল খেলতো, বল নিয়ে অপোনেন্ট দিকে এগিয়ে যাচ্ছে, সব বলছে গোল করা চাই লক্ষ্মী, ও বল নিয়ে দাঁড়িয়ে পড়লো, একটু রাগও ছিল, সেই হারিয়ে ফেললো। তা আমরা ঠিক করলাম যে সিনেমা নিয়ে অনেকটা আমাদের এই শরৎচন্দ্রের
নতুনদার মতো। ইন্দ্র, তা ও ইন্দ্র না, নতুনদা। ইন্দ্র তো বহেমিয়ান ক্যারেক্টার। হ্যাঁ, তা এইখানে তা পড়ে আমার একটা ছোট ক্লাস 8-এ পড়ি, ও তখন 10-এ। 10টা ওই ভানু বন্দ্যোপাধ্যায়ের কমিকের মতো, যে ভানু স্ত্রীকে, যে এটা নিয়ে একটা আছে, রেকর্ড আছে, ভানু স্ত্রী বলছে যে তুমি তোমার বিদ্যা আর বলো না, পরীক্ষায় কতবার কম্পার্টমেন্টাল পেয়েছো? ভানু বলছে, হেসে বলছে যে এই জন্যই তো আমার বিদ্যাটা ঠিক হয়েছে, প্রতিটা খোপে অর্থাৎ প্রতিটা কম্পার্টমেন্টে শিক্ষা করে তারপরে উঠেছে, কম্পার্টমেন্টাল পেয়ে উঠেছে ও। সুতরাং শিক্ষাটা একদম মজবুত। তা এই মজবুত যখন হলো, সেই লক্ষ্মী আমরা ওই নামেই জানি। তা আমাদের বলছে, জানিস এইরকম একটা হয়েছে, এরপরে এই ঘটনাটা এইটা হবে। সিনেমা দেখতে গেছে সবাই মিলে, সরস্বতী পুজোর পরের দিন বিসর্জন দিয়ে বললো যে সব টিকিট করে দিয়েছি, চল। সবাই টাকা পয়সা বলছে এই হবে এই হবে। জানিস না রে, এটা তো হলো না। ওর অ্যাজাম্পশন, ধারণাটা কোনোবারই মিলছে না। পেছন থেকে একটা বয়স্ক লোক বলছিল, এবার এই সিনেমা দেখছো, দেখো, চুপ করে দেখো, এত কথা বলছো কেন? ও তো থামার লক্ষণে বলছে, জানিস এরপরে এই হবে। কিছুক্ষণ পরে বলছে, জানিস এবারে না রে, এটা তো হলো না। কোনোটাই ওর মিলছে না। ভদ্রলোক উঠে দাঁড়িয়ে ওকে কাঁধে হাত দিয়েছে, বলছে, এই জানিস তোকে আমি হল থেকে বের করে দেবো, জানিস তুই? হল থেকে ওকে বের করে দেবে। তখন লক্ষ্মী চুপ করলো। তা প্রতিটা ওর অ্যাজাম্পশনটা মিলছে না। তাহলে অ্যাজাম্পশন অর্থাৎ সমাধি, তা সেই জন্য এক ছাত্র আমাকে জিজ্ঞেস করেছিল, স্যার সমাধি মানে কি? আমি দেখলাম যে ছাত্র জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে কথার কথা। নাকি বলি না, আপনাকে কথার কথা একটা বলছি, মানে হলেও হয় না হলেও হয়। তা কালকে বৈশাখ ব্যানকে ফোনে বলছিলাম, আমাকে জিজ্ঞেস করলে, স্যার সমাধিটা কি? আমি বললাম গোড় দেওয়া। গোড় বা কবর দেওয়াকে সমাধি বলে। বলে ও আচ্ছা আচ্ছা, যাক, এতদিন আমি জানলাম সমাধি কি। ও সমাধি জেনে গেল। সমাধি মানে গোড় দেওয়া বা কবর দেওয়া। তাহলে ও কোন সমাধি জিজ্ঞেস করেছে সেটা আমি বুঝেছি, কিন্তু ওর ধারণাটাকে অনুযায়ী আমি জবাব দিয়ে দিলাম, ও তাকে খুশি। তাহলে এই যে সমাধি, সমাধি দুটো আছে। এই দুটো আছে, একটা হচ্ছে বানানটা বোধহয় ভুলে এলে, সম্প্রজ্ঞাত ময় পয়ের অপর। এইটা এইটাই হবে তো। প্রজ্ঞাত সমাধি। কটা? ঠিক আছে, আমরা প্রুফ কারেকশনের মতো করে দিই, তার মানে পাশে এসে গেল।
সম্প্রজ্ঞাত সমাধি, আর একটা সমাধি। সম্প্রজ্ঞাত সমাধি, সম্প্রজ্ঞাত সমাধি আবার বলেছিলাম যে চতুর্বিংশতি তত্ত্বটা ভালো করে পড়বেন, নাহলে বুঝতে পারবেন না। তাহলে সম্প্রজ্ঞাত সমাধি কি? অহং প্লাস মন প্লাস বুদ্ধি, এই তিনটের কম্বিনেশন, এই কম্বিনেশন থাকলো, এটা হচ্ছে সবীজ। সব বীজ বলছি, সবীজ। সবীজ মানে আমার অহংয়ের কিছু মনে করিয়ে দিচ্ছে, অথবা মন কিছু নিতে, বা বুদ্ধি কিছু প্রপোজাল দিচ্ছে। এটা হলো সম্প্রজ্ঞাত সমাধি। আর অসম্প্রজ্ঞাত সমাধি হচ্ছে নির্বীজ সমাধি। নির্বীজ কেন? নির্বীজ, এটা বীজ মানে কোনো একটা রেফারেন্স আমাকে নিয়ে যাচ্ছে, এইটা নিয়ে যাচ্ছে না, তাহলে এইটা সঙ্গে যুক্ত হচ্ছে অহং তত্ত্ব। অহং তত্ত্ব যুক্ত থাকছে, আর 50% থাকছে মহৎ তত্ত্ব, ওই চতুর্বিংশতি তত্ত্ব। আর অসম্পর্কতে যাচ্ছে মহৎ তত্ত্ব আর প্রকৃতি, প্রকৃতি তত্ত্ব। এইখান থেকে আসলে সমাধি মানে কেউ ইয়ে হয়ে গেল, চুপ করে দাঁড়িয়ে গেল, চুপ করে বসে গেল, এইটা না। সমাধি অর্থ সে কোন মুহূর্তে হচ্ছে, ফ্র্যাকশন অফ সেকেন্ড, মানে কৈবল্যর সবচেয়ে শেষ অবস্থা। নির্বিকল্প বলে কোনো কথা নেই, সবিকল্প নির্বিকল্প। সদানন্দ যোগীন্দ্র 1600 শতাব্দীতে উনি একটা লিখেছিলেন বাংলা। তা বাংলা নাম কি দিলেন কেন? সুজিত কুমার দাস যদি লক্ষ্মী ঘি হয়, তাই তো, লক্ষ্মী ঘি নামে পরিচিত, কেন এই সমস্ত আমি বাজে কথাগুলো বলবো? তাহলে এইটাকে করে দেওয়া হলো। এইটা আবার 4টে ভাগে ভাগ করা আছে। আজকে এখানেই শেষ করে নি, পরে কোনোদিন পারলে পড়াবো, বইটা দেখে নেবেন। আবার এখন যেটা করাবো আপনারা বলবেন ওইটাই চালু করুন, এটা কেন পড়াবেন? ইয়ে করে দিচ্ছি, একটার সঙ্গে একটা জড়িত তো। কিসের? সমাধি চ্যাপ্টারে দেখবেন অষ্টাঙ্গ যোগে যৌগিক তত্ত্বে। তাহলে আমাদের এছাড়া আমি দুটো জিনিস আপনাদের পড়াবো। এই জিনিসটা হচ্ছে যে আমাদের তো জানতে হবে সত্য রজতম, এটাকে বাড়ানো বা কমাবার আমাদের অধিকার নেই, কেন এগুলো হচ্ছে প্রকৃতি। প্রকৃতির যদি বিকৃতি হয় তাহলে সত্য বিকৃতি হলো বায়ু, রজ বিকৃতি হয়ে হলো পিত্ত, আর তম বিকৃতি হয়ে হলো কফ। তাহলে বায়ু পিত্ত কফ, তাহলে আমাদের কিছু হলো, আমরা বায়ু পিত্ত কফটাকে ঠিক করতে পারি। সত্য রজ ঠিক করার অধিকার আমাদের নেই, হয়ও না। আমি যদি বায়ুপিত্ত কফগুলোকে সাম্য অবস্থা ইকুয়াল করি, তিনটে ইকুয়াল, যে যদি আমি এক্স ফ্যাক্টর ধরি,
যে 100, সেদিন যেটা বলেছিলাম প্রত্যেকটা 33.33। বায়ুপিত্ত কফ তিনটে দেখবেন ওই প্রায় 100-র কাছাকাছি হয়ে আসে। তা এই যে 17তম তৈরি হলো যখন, তাহলে কাউর রজ বেশি, কাউর বায়ু বেশি, কার তম বেশি, কার পিত্ত বেশি, বায়ু বেশি, কার কফ বেশি, এইটা দিয়ে তৈরি হয়। তারপর এটা থেকে তৈরি হয়েছে ব্লাড গ্রুপ, জিন তৈরি হয়েছে, সেইভাবে আমরা ভুগছি। তাহলে এখানে হলো কি যে আমাদের ধারা চলে গেল এইটা। চেনে চেনে মনে হচ্ছে না? হ্যাঁ, তাহলে 1, 2, 3, 4, 5, 6, এটা সুজিত মজুমদার পড়াবে, আমি আমাদের সঙ্গে রিলেশনটা কি এটা জানিয়ে দিচ্ছি। 7, 8, 9, 10, 11, 12। তাহলে 1 নম্বর কি লিখে নিন, এঁকেছেন? সব একটা জায়গায় এসে মিশেছে। এক নম্বর হচ্ছে মেষ, তারপর 2 নম্বর বৃষ, লিখছে না, ভিতরে অনেক কিছু লিখতে হবে বলে। বৃষ, তারপর মিথুন, 4 নম্বর হচ্ছে কর্কট, 5 নম্বর সিংহ, 6 নম্বর কন্যা, 7 নম্বর তুলা, 8 নম্বর বৃশ্চিক, হ্যাঁ বিদুষিক নয়, বৃশ্চিক, বিছে, কাঁকড়া বিছে। 9 হচ্ছে কি ধনু, আর 10 কর্কটটা এখানে হয়ে গেল 4-এ, এটা মকর, এটা মকরের পরে কুম্ভ, কুম্ভ, মীন, 10-এ মকর, মিথুন, তাহলে আরম্ভ হচ্ছে গিয়ে মেষ থেকে, তাই তো? মেষ থেকে আরম্ভ হচ্ছে, এখান থেকে আরম্ভ হচ্ছে কেন, এখান থেকে হচ্ছে না কেন? কালপুরুষ বলে কিছু নেই, পৃথিবী যখন তৈরি হয়েছিল বলে অ্যাজাম্পশন করা হচ্ছে, সেটা তার মেষ। যেহেতু আমরা পৃথিবীর মধ্যে আছি, সেহেতু মেষটা আমরা উপরে লিখি 1 নম্বর। তাহলে এই মেষ থেকে এটা হলো, তাহলে এইখান থেকে আমাদের ভারতীয় মাস ধরা হয় বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক। ক্লিয়ার হলো? এই মাসটা এটা। এখন এর দুটো জিনিস আছে, আমরা দুটো জিনিস এটাই দেখছি। একটাই দেখছি লগ্ন,
আর একটা রাশি। দেখবেন কারোর রাশি আলাদা থাকে, লগ্ন আলাদা থাকে। তাহলে রাশি কি? অমুক লগ্ন থাকে তো। তাহলে লগ্নে কি আছে? মন আর শরীর। লগ্ন, মন আর শরীর। তাহলে লগ্নে মন হচ্ছে 80% আর শরীর হচ্ছে 20%। আর রাশিতে মন হচ্ছে 20% আর 80% হচ্ছে শরীর। ক্লিয়ার হলো? তাহলে শরীর, যে রাশি এবং লগ্ন, এই দুটোর চেঞ্জেস হয়ে যাচ্ছে। তার মানে লগ্ন আমাদের, লগ্ন মানে মাথা, তারপর দেহের 12টা পার্ট 12টায় তৈরি হয়েছে। এইখান থেকে বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, তাহলে লেখা হয়। তাহলে আমাদের রাশি যেটা হলো, সেই রাশিতে যখন হলো, তা কি লিখছি? যেহেতু চান্দ্র মাস ধরে এটা গণনা করা হয়, সুতরাং চন্দ্রটা কোথায় রয়েছে, চন্দ্রটা কোথায়, চ কোথায় লেখা আছে। তাহলে চ এখানে লিখে দাও। এখানে যদি চ লেখা থাকে, এটা থেকে কি বুঝলেন? হ্যাঁ, কর্কট রাশি। কোন মাসে জন্ম এর? এর। ক্লিয়ার হলো? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ। তাহলে চ যেখানে থাকবে সেই মাসে জন্ম। আপনারা জ্যোতিষীর কাছে নিয়ে গেলেন, দেখে বললেন আপনার কার্তিক মাসে জন্ম, বলে দারুণ জ্যোতিষী পেয়েছি একটা। সে তো চন্দ্র দেখে বলে দিল কোন জায়গায় আছে, চন্দ্র দেখে বুঝে নিল। যে কোনো একজনের জন্ম মাস বলুন। হ্যাঁ, আষাঢ়, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এইখানে। তাহলে মিথুন লগ্ন, মিথুন রাশি, মিথুন রাশি। হ্যাঁ, কি রাশি? তুলা। লগ্ন কি? তা রাশি হলেই তো আমি বের করতে হবে আমার চন্দ্র যেখানে থাকবে সেই মাসে আমার জন্ম। তাহলে আষাঢ় কি করে হয়? তুলায় যখন থাকবে আশ্বিনের শেষ দিকে অথবা কার্তিক মাসে। ইংরেজি কোন মাস? হ্যাঁ, তুলায়। জুলাই কি করে হয়? জুলাইতে হবে না তো। ক্লিয়ার হলো? চন্দ্র সেখানেই থাকবে, চন্দ্রে। আর লগ্নে আমরা কি লিখছি? লং। এখানে যেমন চ লিখছি, এখানে লিখছি লং। এই লং শব্দটা লেখা যাবে। তাহলে লং মানে কি পড়েছেন কিন্তু, চতুর্মিশ লগ্ন। তাহলে লগ্নটা কি? কি সেইটা আপনি তো সেই একই বলছেন। আমরা পঞ্চভূতের শরীর নিয়ে জন্মগ্রহণ করেছি, যে পুরো সিস্টেম দিয়ে আমরা পঞ্চতন্মাত্র, পঞ্চমহাভূত, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে পঞ্চমহাভূতে আমরা জন্মগ্রহণ, ক্ষিতি অব তেজ মরুদ বোম। তাহলে আরম্ভ হয়েছে তো উল্টো থেকে, বোম, মরুদ, তেজ অব ক্ষিতি। তাহলে ক্ষিতির ইয়ে কি? বীজ মন্ত্র কি? ল।
এই যখন, তাহলে এইটা কি হলো, যে কাজটা সিস্টেমেটিক হচ্ছে। সিস্টেমেটিক হচ্ছে, হ হ মানে বোম তত্ত্ব, অন্তস্থ জ তার মানে বায়ু তত্ত্ব, তারপরে র মানে হচ্ছে অগ্নিতত্ত্ব, তারপরে অপ কি হচ্ছে, ব জলতত্ত্ব, আর তারপরে স্থিতিতত্ত্ব মানে সলিড অবস্থায় আমরা জন্মগ্রহণ করলাম বা পৃথিবীর কোনো জিনিস এসে প্রকাশিত হলো, সেইটা হয়ে গেল লগ্ন। তাহলে এইটা হচ্ছে সিস্টেমেটিক। আমরা যখন একটু উল্টো পাল্টা করে দিলাম, এর ঘাড়ে ও চেপে গেল, ওর ঘাড়ে চেপে গেল, তার মানে কাজটা গন্ডগোল হয়েছে। এই কাজটা দেখে বললো কি হয়েছে, বলে কাজটা হজবরল হয়েছে। এই দেখুন কথাটা আসলো, আমরা কিন্তু হজবরল, হ জ ব চলে আসলো রজগুণের জায়গায়, মানে জল আগে চলে গেল, অগ্নি অগ্নি নেমে গেল, মানে জলের নিচে আগুন হয় কখনো, কাজটা হজবরল উল্টো পাল্টা হয়ে গেছে, সেজন্য বলে হজবরল হয়ে গেছে। এই যে যখন এটা থাকলো, তখন এই বোধটায় আমরা কি করি, যে সব সময় অপরের উপর দোষ দিই, মা বাবা আমাকে এই পড়ালো না, অমুক মাস্টার আমাকে ভালো নম্বর দেয়নি, তাই তো? আমরা কখনো নিজে রাখি না, পাস করে দাও, ওর জন্য আমার এইটা হয়নি, ও এটা করেনি। তুমি তোমার প্রারব্ধ এবং আরব্ধ কর্মের জন্য তুমি দায়ী, তোমার ওয়ে, তোমার তরঙ্গ, তোমার রেডিয়েশন দায়ী। তা এইটা করলো, যেটা করে দিয়ে দেখা গেলো কিছু হলো না, তখন বললে এর জন্য আমার এই হয়নি, ওর জন্য এই হয়নি। বাবা যদি জমিটা বিক্রি করতো, করে আমাকে টাকা দিত, আমি ইঞ্জিনিয়ারিং চান্স পেয়ে যেতাম, লোকে তো নানা কিছু বলে। এই সমস্ত কিছু কারণ আমরা একদম নির্দোষ ব্যক্তি, প্রত্যেক জায়গায় আমরা A to Z প্রমাণ করার চেষ্টা করি, দোষটা এর। আমরা তো আর রামপ্রসাদ সেন হতে পারিনি যে আমরা বলবো দোষ কারো নয় গো মা, আমি সখাত চলিলে ডুবে মরি সেবা। আমার নিজের ক্রিয়েটেড, এই জীবনে না হয় পরে গত জীবনে, আমি সখাত চলিলে ডুবে মরি সেবা, দোষ কারো নয় গো মা। তাই দোষ কারো নয় গো মা বলা হয়েছে। এ নিয়ে শিবরাম চক্রবর্তীর একটা গল্প আছে, রাঁচিতে গেছে, গিয়ে ওদের যে বিভিন্ন পাগলদের দেখাবে, তার জন্য একজন সিনিয়র পাগলকে দিয়েছে। এই পাগল ওদের দেখাচ্ছে, সবাই বলছেন আপনি পাগলকে দিয়ে দেখাচ্ছেন আমাদের, ও বলতে পারে, বলছে হ্যাঁ খুব ভালো হয়ে গেছে, সব ছেড়ে ছুড়ে দেবে। ওই প্রথম নিয়ে গেল, বলেছে এই এত বছর এসেছিল, অমুক জায়গা থেকে এসেছিল, এর এই প্রবলেম ছিল, এই ওষুধ দেওয়া হচ্ছে, পরেরটাই আসুক। তা পরেরটা আসলো, পরেরটায় বলে দিচ্ছে, তারপরেরটা আসুক, এই সবে আসুক, ও বলে দিচ্ছে, এরকম বলে দিচ্ছে। সব বলছে যে পাগল, কিন্তু এখন ওকে ছাড়েনি কেন? ভালো হয়ে গেলে তো একদম পুরো ফিট, একে ছাড়েনি কেন? তখন বলছে আপনি আর কদিন থাকবে? বলছে কি জানি, এরা আমাকে ছাড়ছে না, আমি তো কতদিন আমি বলেছি ছেড়ে দিতে। তখন বলছে যে আপনাকে কেন আটকে রেখেছে? বলে সমস্যা জানি না, কি করব, আমার ভাগ্য। বলছে আপনার ভাগ্য কি? বলছে সবই আমার পাচার দোষ। কপালে হাত দিয়ে বলছে সবই আমার পাচার দোষ। তখন যারা ঘুরতে এসেছিল বলে আর কিছুদিন থাকুক।
কপালটায় হাত দিয়ে বলছে সবই আমার পাচার দোষ। তার মানে ওইটাকেও ছাড়াতে হবে, মানে স্থানটা পরিবর্তন হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এইখানে আমরা সেটাকে কি হয়েছে, কম দিয়েছি, তাই তো? নয় কেন্দ্র কম দিচ্ছে, নয় রাজ্য কম দিয়েছে, নয় বাবা টাকা কম দিয়েছে, জমি বাড়ি কম দিয়েছে, দাদা বাড়ি কম দিয়েছে, বাড়ির জায়গাটা কম দিয়েছে, সব আমরা এক একটা জায়গায় আমরা কারোর উপর দোষ দিয়ে দিচ্ছি। তাহলে এই যে দোষটা, তাহলে এই যে জায়গাগুলোকে, যেটাকে গোল দেখুন, যেগুলো গোল, এইটা 4টে আছে, এটা 4টে আছে, এটা দেখুন মাত্র 4টে আছে। তাহলে গোলটাকে বলা হচ্ছে চর। চর মানে কি? 100%। পরে আপনাকে পড়াবো 100%, মানে সংখ্যা তত্ত্বের হিসাব করে দিয়েছি আমি, পরে পড়াবো, সব গুলিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে পরে এগুলো দেখুন, যেগুলো ক্রস করছি, ক্রস গুলো যেগুলো থাকছে, এইটা হচ্ছে দোতমক। দোতমক মানে হচ্ছে 60%। 60%। দোতমক মানে হচ্ছে 60%, অর্থাৎ আপনারা পরে জেনে নেবেন। 60% মানে সে উপরে থেকে কিছু বজায় রেখেছে, নিচের থেকেও বজায় রেখেছে, গাছেরও খাচ্ছে, তলারও গোড়াচ্ছে, মানে জয়েন্ট ভেঞ্চার। তা এই যে দোতমক যেটা তা আমাদের ওইটাকে পরে আমি পড়াবো। মোটামুটি লিখে রাখুন, সেটা হচ্ছে সংখ্যায় আমাদের আসলো প্লাস মাইনাস, এটা আসলে প্লাস। এটা সংখ্যাগুলো আলাদা পড়াবো আপনাদের, জেনে রাখুন। তাহলে চর, দোতমক আর স্থির। স্থির কোনগুলো? চৌকো করে দিন। স্থির হলে গেলে 40%। আমাদের সংখ্যায় হিসাবটা করব এটাকে মাইনাস প্লাস। এখন শুধু জেনে রাখুন, এগুলো দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দেবো যে যোগের আসন মুদ্রা প্রাণায়াম খাদ্য কিভাবে নির্বাচন করবে। আমি একটা ফর্মুলা তৈরি করেছি। এ কি স্বর্গে কেউ ভাঙে? তো স্বভাব তো মরে যায় না, তা অঙ্কের ছাত্র তো, এখানে অঙ্ক ঢুকিয়েছি, খুব মজার এরা। যাই হোক, এটা করে দেয়া হলো। এইবার আমরা তো বলছি এই দোষী, এই দোষী, সেই দোষী করে দেয়া হচ্ছে, কিন্তু আমার জিনিসটা কম। তার মানে চর, স্থির এবং দোতমক। চর, স্থির, স্থির মানে হচ্ছে গিয়ে, হ্যাঁ, আর দোতমক মানে হচ্ছে 60%। তাহলে এইবার দেখুন, তাহলে কোনটা কটা আছে, কোনটা কটা আছে, ক্রস কটা আছে, চৌকো কটা? 4টে করা আছে, 4টে করে আছে। তার মানে হ্যাঁ, তার মানে বায়ু, হ্যাঁ, মরুত, তেজ, অপ এবং ক্ষিতি, 4টে।
তাহলে 4 পাবে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন করে দিয়েছে। কেউ একটা চর পাবে, কেউ একটা স্থির পাবে, আর কেউ একটা দোতমক পাবে, 3টে করে পাবে তোমরা। তাহলে চর হচ্ছে হাইস্ট সেটা। যেমন মেষ, মেষ হচ্ছে চর অগ্নি 100%। কি অগ্নি? দ্বিতীয় 60% হচ্ছে সিংহ, 7টা। 40% না 60। আর এইটা হচ্ছে গিয়ে অগ্নি, চর, এটা স্থির হবে। হ্যাঁ, এটা 40%, এইখানে এটা 40%, আর এটা অগ্নি 60%, এটা অগ্নি হয়ে গেল। কোনটা? না, এটা চর স্থির দোতমক, এইটা না, চেঞ্জ করে দিলাম। চর স্থির দোতমক, আমি দোতমক 60% বলে আগে লিখেছি। এই তো চর স্থির দোতমক, চর স্থির দোতমক, চর স্থির দোতমক, চর স্থির দোতমক। আচ্ছা, এটা অগ্নি হয়ে গেল। অপ আসছে কোথায়? এইখানে চর, এটা অগ্নি, জল। তাহলে কর্কট, কর্কটের ছেলে বা মেয়ে কিরকম হবে? চোখগুলো খুব বড় বড় থাকবে, জল জলে থাকবে, নাকটা একটু লম্বাটে হবে। বলে কি সুন্দর ভাষা ভাষা চোখ। বাড়িতে আসিস না, হাতে দুটো ন্যাকড়া থাকবে, চোখ পোছার এবং নাক পোছার। কেন? জল রাশি এবং লগ্ন পড়বে। আর এটা প্রাণায়ামে নাকের যে অ্যানথ্রোপোলজি লিখেছি, তাহলে অগ্নিতত্ত্ব যারা হবে তাদের নাকের উপরটা গোল থাকবে, একদম রাউন্ড শেপ, গোল। আর দেখবেন লম্বা লম্বা, এই দেখুন নাকটা লম্বা আছে, ঘুরিয়ে নাক দেখানো, তাহলে নাকটা উপরটা কিন্তু অফ করতে, আর সাইড গুলো চলে গেছে এটা বোম করতে। শ্বাস প্রশ্বাস এই দিকটা সব জায়গায় এক পড়ে না, তত্ত্ব অনুযায়ী পড়ে। কেউ এদিক দিয়ে নিচ্ছে, যে দিক দিয়ে নেবে এদিকটা বেড়ে যাবে। এদিকটা বেড়ে গেলে কি হবে? না চওড়া হয়ে যাবে। চওড়া হলে কি হবে? আবার শিবরাম চক্রবর্তীর গল্পে আসি, যে বক্সিং শিখবো, বক্সিং শিখতে গেছে, বলছে অমুক দিন এসো, ওই দিন তোমার নাড়া বাঁধা হবে। কি কি নিয়ে আসতে হবে বললে, গুরুকে প্রণাম করে যাচ্ছে, বলছে আমার সামনে চোখ বুঝে দাঁড়াও। ও চোখ বুঝে দাঁড়ায়, মুখ ঢাই করে নাকের উপর দরদর করে রক্ত। বলছে এই কি আমার নাম ফাটিয়ে দিলেন কেন? বলছে বক্সিং এ নাকটা অনাবশ্যক। আমার টার্গেটটা এটা, আমি যদি এটাকে যত দিয়ে দিতে পারি লাগবে কম। নাকটা অনাবশ্যক, তার মানে যারা নির্দিষ্ট শ্বাস নিচ্ছে তারা, তাদের কি হয়, একটু জেদি টাইপের হয়। এদের রোগ কি হবে সেগুলো ঠিক করা আছে।
আর অতত্ত্ব এবং বোম তত্ত্ব মিলিয়ে যখন তৈরি হচ্ছে, এদের কম্বিনেশনে রোগ হবে। আমি তো থেরাপি, আমি কার ভাগ্য কি আছে জানলেও বলবো না, আমার তো দরকার নেই কিছু। আমি দেখবো যে রোগ এবং পাপ, তাহলে রোগ 6 পজিশন ধরে হয়। তাহলে এই যেখানে বলছে যে আমার তুলা রাশি, তাই তো, তুলা রাশি, তার মানে চ এখানে আছে, তার মানে বায়ুতত্ত্বের, যে বায়ুতত্ত্বের হয়ে কি হলো না, জীবনে ফ্যাট হবে না। ক্লিয়ারটা বুঝুন, এগুলো সংস্কার, ওই সারা জীবন পাতলা থেকে যাবে। আর কতজন কত কিছু করছে, এই কমাচ্ছে, ফ্যাট কমাচ্ছে, খাওয়া কমাচ্ছে, এই যত খুশি খাক না, কোথায় চলে যাবে? খাওয়া কন্ট্রোল করা হয় না তো, দরকার নেই। এই যে জিনিসটা জেনে গেলেন, এই ছোট মধ্যে জেনে গেলেন, তা এই যে পিভি নরসিংহ রাও, এই এত বড় চওড়া না, এরা খুব বুদ্ধি, কিভাবে পলিসি গুলো করতে হবে এরা খুব ভালো জানে, কেন বোম তত্ত্বের পলিসিটা খুব ভালো জানে। তাহলে অগ্নিতত্ত্ব কোথায় গেল? দাঁড়িয়ে গেল, হবে না মানে করবো, কে বাধা দেবে? আসুক, বলে ওদের সঙ্গে রেখে না, মরে যাবে, মরে যাই, মরে যাবো, এই মেন্টালিটি। আবার যদি অগ্নিতত্ত্ব আর ক্ষিতিতত্ত্ব কোথায়? এইখানে, এটা ক্ষিতিতত্ত্ব, বিশ্ব ক্ষিতিতত্ত্ব আর কন্যা ক্ষিতিতত্ত্ব। তাহলে এরা ব্যাকটেরিয়া, মৃত্তিকা জাত, মৃত্তিকা জাত রোগ এদের বেশি হয়, মানে ব্যাকটেরিয়াল ইনফেকশন, আর ওদিকে ক্যান্সার সব জাতীয় ইয়েতে হয়। আর এটা হয় যেটা, এটা ওয়াটার ইনফেকশন ডিজিজ, কর্কট, কর্কটের সঙ্গে আর কি বললো? বৃশ্চিক পড়লো আর মিন পড়লো। তাহলে মিনে হাঁটু থেকে পায়ের পাতা একটু লম্বা থাকবে, লম্বা থাকবে। আর এদের একদিন বলে, 8 দিন কোথায় ছিলেন? এই দিন বৃষ্টিতে ভিজেছিলাম না, তারপর বাড়িতে গিয়ে কি শরীর খারাপ, জ্বর, মাথা যন্ত্রণা, এগুলো তো হবেই। তাহলে অতত্ত্বের এরা, সুতরাং আমাকে প্রোটেকশন নিতে হবে যে অতত্ত্ব থেকে কমাতে হবে। অতত্ত্ব কমানোর জন্য আমি কি কি শতকর্মে আসন মুদ্রা প্রাণায়াম, আসন করা খুব খুব উচিত নয়, মুদ্রাটা করা উচিত, কারণ শরীরে এনজাইমটাকে, আমার সিকুলেশনটাকে কন্ট্রোল করতে হবে। আমার হাঁপানি হচ্ছে, প্রচন্ড কফের ধার, 10টা আসন দিয়ে দিল, করে মঠ তুই এবার রোজ প্র্যাকটিস করে যাচ্ছে, পাগল ও এবং যে ট্রেনার দিয়েছে সে। সাবজেক্ট গুলো দেখছেন, যে সিস্টেম গুলোকে কিভাবে কোনো কিছু করলেন। এনসিসি কে করেছেন? এনসিসি স্কাউটের এনসিসি পাঠক, এনসিসি পড়াতে আসতেন সব ব্রিগেডিয়ার কর্নেলরা, ভুল হলে কোনো বকাবকি করতেন না, কিছু বলতেন না। তা আমি স্কুলেও করেছি, জুনিয়র এনসিসি, কলেজেও করেছি 2 বছর, তারপর আমাকে পড়তে দেয়নি। কলেজ থেকে আসলো যে 3টে থেকে 5টা পর্যন্ত এনসিসি যে প্যাকেট হয়, আমি করতে পারবো না, এই জন্য যে আমি অনার্সের ছাত্র, যাদের অনার্স আছে তাদের কেটে দেওয়া হলো, ওটাকে কেটে দেওয়া হলো। কেন? অনার্সের ছাত্রদের ওই 2 ঘন্টা ওখানে থাকে, তার পড়াশোনা না হবে, সেইভাবে বাদ গেল। এই জন্য এসে কোনো কেউ ভুল করছে, ইয়ে করছে, উল্টো পাল্টা আসল গল্প করছে,
क्या हो रहा है, क्या हो रहा है, दो